আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ যারা জয়েন করেছেন। আমরা এমএফএস এর একটা স্পেশাল ক্লাস নিচ্ছি আজকে। আরেকটা ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা টোটাল ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট ডিফারেন্স এবং চ্যাপ্টার বেস যে কোয়েশ্চেনগুলি আছে, সাজেশন ভিত্তিক যে ব্যাখ্যাটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর আগামী কালকে সকালে আমাদের আরেকটা ক্লাস আছে। আগামী কালকে সকালে সেটা যদি আপনাদের প্রবলেম হয়, আমরা আহ, মানে আরেকটা ক্লাস নিব, শিডিউল আপনারা ফিক্সড করে দিন, যেখানে আমরা শুধু ম্যাথ নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে দুই তিনটা ম্যাথ আমরা করব সেগুলি আবার রিভিউ করব। ম্যাথের শিটটা আমি গ্রুপে দেইনি, বাট অন্য সকল শিট আপনাদের গ্রুপে দেওয়া আছে। ইনফ্যাক্ট আগে আমরা মডিউল এ, মডিউল বি, মডিউল মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 6, মডিউল 7 এই শিটগুলি আগে দিয়েছিলাম। আর কালকে রাতে আমরা মডিউল 4 এবং 5 একসাথে একটা শিট দিয়েছে। আর এর পাশাপাশি গতকালকে রাতে খুব ইম্পর্ট্যান্ট একটা শিট দিয়েছে, যেটা সবার জন্য খুব দরকারি। সেটা হচ্ছে আমরা একটা শর্ট নোটের শিট দিয়েছি। শর্ট নোট প্লাস ডিফারেন্স। আমাদের সাজেশনে শর্ট নোট এবং ডিফারেন্স, যতগুলি শর্ট নোট এবং ডিফারেন্স আছে ঠিক ততগুলি শর্ট নোট একদম সিরিয়াল করে আমাদের এই শিটটা দিয়েছি। সো সবার শিটটা প্রিন্ট করে নিতে হবে। আর ম্যাথের শিটটা এখনো গ্রুপে দেইনি আমি। ম্যাথের শিটটা দিলে আপনারা ম্যাথের শিটটা প্রিন্ট করে নেবেন। শুধু ম্যাথের শিটটাই পেন্ডিং আছে। সাজেশন এবং সকল ব্রড কোশ্চেনের সকল শিট গ্রুপে দেওয়া আছে। ভাইয়া, জি। আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আগামীকালকের ক্লাসটা যদি পারেন সকালে নিয়েন। কেন, শুক্রবারে তো আসলে পরীক্ষাটা সকালে, বৃহস্পতিবারে অফিস থেকে বেরোতেই প্রায় 9টা, সাড়ে 9টা বেজে যায়। আচ্ছা, এটা আমরা আমার একটু অনুরোধ না? ঠিক আছে, যারা মিস করবে তারা হচ্ছে রেকর্ডিংটা শুনে নিবে। আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করলে আপনাদের জন্য পড়তে সুবিধার একটু টাইম পাবেন আপনারা। ওকে, ঠিক আছে, আমরা টাইমটা ফিক্স করছি। যেটা আগে ফিক্স করা ছিল, আমার মনে হয় শিডিউলটা সকালেই দেওয়া ছিল, তাই না? জি জি, সকালে জি। ছিল। আচ্ছা, সকালে যেহেতু দেওয়া ছিল, যেটা আমরা সকালে তাহলে কভার অফ করব। ইন দ্য মিন টাইম আমি তো ক্লাস শেষের পরপরই রেকর্ডিং দিয়ে দিচ্ছি গ্রুপে। আনফরচুনেটলি যারা মিস করবেন, কারণ যারা মিস করছেন তাদেরকে আসলে আমরা মানে ওরকম ভিকটিম হিসেবে নিব না। বা কারণ আপনারা সবাই স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করেছেন ওভার দ্য টাইম। বাট এবারে এই দুইটা পরীক্ষার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু যেটা এরর হয়েছে, মানে এটা মানে আমি নিজের কারণেও না, সেটা হচ্ছে আপনাদের প্রথম দুইটা পরীক্ষার উপর আমার ডিপেন্ড করতে হয়েছে। মানে অন্য সময় যেটা হয় সাজেশন আগে তৈরি করা যায়, বাট এবারে সাজেশন, এবারে প্রেক্ষাপটটা এরকম না। কারণ এবারে আপনার প্রথম দুইটা পরীক্ষা আসলে নতুন সিলেবাস টাচ করছে কিনা বা পুরনো সিলেবাসে থাকবে কিনা, কোশ্চেন প্যাটার্নটাকে আসলে কোন ধরনের রিভাইজ নিয়ে আসছে, এটা আসলে শনিবারের আগ পর্যন্ত আমার পক্ষেও বলা সম্ভব ছিল না। গেস করছিলাম যে নতুন কিছু অ্যাড করবে, কিন্তু কমপ্লিট কোশ্চেন প্যাটার্নটা আমরা আসলে শনিবারে পাওয়ার কারণে শনিবারের পরে এই সকল জিনিস নিয়ে কাজ করতে হয়েছে। স্টিল আমারও লাস্ট 3 ডেজ, 4 ডেজ, 4 ডেজ টানা আমি 4টা বাজে ঘুমাচ্ছি, 7টা বাজে উঠছি। মানে আপনারা দেখেছেন গতকালকেও আমি মনে হয় 3টা 50 বা 3:30টায় একটা শিট শেয়ার করেছি আপনাদের সাথে। মানে আপনাদের পার্ট বা পার্ট ওয়ানের পার্ট টুর পার্ট সবকিছু মিলিয়ে সবারই এই দুইটা দুইটা সাবজেক্ট আমরা এই এই শনিবারের পর থেকে সাজেশন সলিউশন সবকিছু রেডি করার প্রয়োজন হয়েছে, বা আমরা করেছি আর কি। একটু একটু হ্যাকটিক টাইম গিয়েছে সবকিছু মিলিয়ে। তারপরেও আপনাদের আগের প্রিপারেশন আছে, আপনারা 5টা চ্যাপ্টার আগে পড়েছেন। অলমোস্ট সাজেশনটা ওই চ্যাপ্টার বেস। কিছু জায়গায় আপনাদের আবার নতুন করে একটু ফ্লরিশ করতে হবে, অ্যাড করতে হবে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আজকে মোটামুটি এটা আমরা কমপ্লিট করব। আর আগামী উইকে যে দুইটা পরীক্ষা থাকবে আপনাদের, অ্যাকাউন্টিং এবং অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, সেগুলি আপনারা ওই ফ্রাইডের মধ্যেই আপনাদের সকল সিনopসিস সকল কিছু গ্রুপে পেয়ে যাবেন। অর্থাৎ স্যাটারডে থেকে আপনারা আপনাদের রেগুলার বেসিসে শিডিউল এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া সেই কাজটা স্টার্ট করতে পারবেন। ওকে, আমরা আর কথা না বাড়াই, কারণ আমাদের টাইম বার আছে। আমরা স্টার্ট করি। প্রথমে দেখেন সাজেশনটা একটা, আমি গ্রুপে একটা সাজেশন শেয়ার করেছি কালকে রাতে। সাজেশনে আমি লিখেছি মার্ক সাজেশন। মার্ক কথাটা লিখে, এই মার্ক কথাটা মানে হচ্ছে আমি আসলে এই যে এইটাকে মার্ক করেছি, প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে মার্ক করেছি। সাজেশনে আমরা টোটাল 20টা প্রশ্ন, যে 20টা প্রশ্ন রেখেছি তার মধ্যে প্রথম প্রশ্নটা একদম হুবহু মডিউল ওয়ানে আছে। এটা মডিউল 2, মডিউল 1, মডিউল 1, মডিউল 4, এভাবে সিরিয়াল করে দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনের পাশে। হ্যাঁ, কয়েকটা কোশ্চেন যেটা আপনারা মডিউল 4 এবং মডিউল 5 আমাদের যে শিটটা আপনাদের মিসিং আছে, সেই শিটে ইনফ্যাক্ট আমি শর্ট নোট এবং
শর্ট নোট এবং পাঠ্যক্রের শীটটা অনেকেই বাংলা শীটটাও কভার করেছি, একদম হুবহু ইংরেজি শীটের মতো বাংলা শীটটাও কভার করেছি। সুতরাং বাংলা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ওই শীটটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে আপনারা জানেন যে অলমোস্ট 20-30 মার্কস কমন পড়বে ওই শীট থেকে, এবং ওগুলি থেকেই আসবে। এমন না বাহির থেকে অন্য কোনো নতুন কিছু ক্রিয়েট করবে, এরকম না, সবকিছু ওখান থেকে আসবে। শুধুমাত্র আপনারা একটু দেখে যেতে হবে ভালো করে। এবং আমি 2 মার্কস 3 মার্কস স্ট্যান্ডার্ডই শর্ট নোট রেখেছি, একদম বড় করি নাই, লেন্দি করি নাই। কারণ এখন যেহেতু আপনাদের প্যাটার্নটা একটু ছোট করা, সংক্ষিপ্ত করা, দ্যাটস ওয়াই আমি প্যাটার্নটাও ছোট করেছি আপনাদের জন্য। আচ্ছা, প্রত্যেকটা মডিউলের পাশাপাশি এখানে লেখা আছে কোনটা কোন মডিউলের। আর শর্ট নোটগুলি এখানের মডিউল পাশে লেখা নাই, কারণ শর্ট নোট এবং ডিফারেন্সের শিটটাই এই সিরিয়ালের আদলে তৈরি করা, মানে এই সিরিয়ালের আদলে শর্ট নোটের শিটটা তৈরি করা। সো আশা করছি যে ওখানে কারো কোনো প্রবলেম হবে না। আর ম্যাথের যে ক্লাসটা আগামীকালকে দিব আমরা, সেখানে আমরা ম্যাথের টোটাল অ্যানালাইসিসটার কথা বলবো। আপনারা টেকনিক্যালি কি পড়বেন, কতটুকু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কোনটা না পড়লেই নয়, এই স্ট্রাকচারগুলি নিয়ে আমরা সেখানে কথা বলবো। সো আপনাদের সাজেশনের প্রত্যেকটা কোশ্চেনকেই লিঙ্ক আপ করা হয়েছে চ্যাপ্টারের সাথে। হ্যাঁ, যেই কোশ্চেনগুলি আমরা পড়ি নাই বা একটা দুইটা এক্সট্রা কোশ্চেন আছে, সেগুলি আমরা মডিউল 4 and 5-এর যে শিটটা আছে সেটাতে অ্যাড করেছি। যেমন নর্মালি পেমেন্ট মেথডের প্রশ্নটা হচ্ছে মডিউল 2-এর, তাহলে এটা মডিউল 2-তে অ্যান্সার থাকার কথা। এইটা যেটা আমি দেখেছি যে মডিউল 2-তে অ্যান্সার নেই, অনেক সময় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করার কারণে কিছু একটা দুইটা কোয়েশ্চেন নতুন করে অ্যাড হয়েছে, অলমোস্ট আপনাদের নিজেদেরই পড়া, বাট একটু ফ্লরিশ করা হয়েছে। যেমন হোয়াট ইজ টাকা পে, হোয়াট ইজ কন্টাক্টলেস বা ক্যাশলেস পেমেন্ট, হোয়াট আর দ্য পেমেন্ট মেথড ইন বাংলাদেশ, হুইচ ওয়ান ইজ মোর ওয়াইড অ্যান্ড হুইচ ওয়ান ইজ ফাস্ট, এক্সপ্লেন হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস টু ইমপ্লিমেন্ট ইলেকট্রনিক পেমেন্ট ইন বাংলাদেশ। এটা প্রিভিয়াস ইয়ার একাধিকবার এই কোয়েশ্চেনটা আসছে। এইটাকে আমরা যেহেতু মডিউল 2-র শিটটা আগে দিয়ে দিয়েছি, এটাকে আমরা মডিউল 4-এ অ্যাড করেছি। তার মানে আপনারা, আপনি দেখবেন এই মডিউল 4 শিটটা ওপেন করলেই এই কোয়েশ্চেনটা ইজিলি সেখানে আপনারা পেয়ে যাবেন। আর মডিউল 1, মডিউল মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 5 এবং মডিউল 6, মডিউল 6 অ্যান্ড মডিউল 7, এগুলি নিয়ে আপনাদের আমাদের ইন্ডিভিজুয়াল লেকচার আছে, ইন্ডিভিজুয়াল ক্লাস করেছি আমরা প্রত্যেকটা জায়গায়, এবং স্লো এবং স্টাডি ওয়েতে আমরা ওই ক্লাসগুলি কমপ্লিট করেছি। আশা করছি যে ওই 5টা চ্যাপ্টারে আপনাদের কারো খুব বেশি প্রবলেম নাই। যদি কারো কোনো প্রবলেম থাকে, রেকর্ডিং স্টিল ওই প্রবলেমটা সলভ করতে পারে, সব সলভ করবে। সো আমাদের আসলে 4 আর 5-এ কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে আমরা কথা বলবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শর্ট নোট ডিফারেন্সগুলি নিয়ে আমরা কথা বলবো। আর আগামীকালকের ক্লাসে আমরা ম্যাথ এবং কেস স্টাডি এই দুইটা জিনিস নিয়ে কথা বলবো। তাহলে সাজেশন নিয়ে আমাদের আসলে কোয়েশ্চেন ধরে ধরে আপনাদের কোয়েশ্চেনের সাথে ম্যাচ করানোর দরকার নেই, কারণ এই কোয়েশ্চেনের সাথে ধরে ধরে ম্যাচ করে এই পয়েন্টগুলি দেওয়া হয়েছে। সুতরাং আপনারা শুধু চ্যাপ্টারের সাথে অ্যালাইন করে কোয়েশ্চেনটা পড়ে নিলে হবে। আপনারা জানেন শেষের দিকে শরিয়া বেস ব্যাংকিং এ, যেটা ইসলামী ব্যাংকিং এর যে চ্যাপ্টারটা, এবং ইন্ডিপেন্ডেন্স সেন্ট্রাল ব্যাংকের যে চ্যাপ্টারটা আছে, এটা শেষের দিকে 6-7টা প্রশ্ন কভার করেছে, যেগুলি আমরা একদম হুবহু চ্যাপ্টারে পড়েছি। প্রথম দিকে মডিউল 1 এবং মডিউল 2টা কভার করেছে, মাঝখানে মডিউল 3, 4, 5-এর অংশ কোয়েশ্চেনগুলি আমরা এখানে অ্যাড করেছি। সো সাজেশনের সাথে আমরা আর অ্যালাইন করব না, টাইম ওয়েস্ট করব না, বিকজ সাজেশনের সাথে আপনাদের অ্যালাইন করা আছে, ব্রড কোয়েশ্চেন মডিউল ওয়াইজ অ্যালাইন করা আছে, সেটার ইন্টিমেশনটা এই কোয়েশ্চেনের ডান দিকে দেওয়া আছে। আর শর্ট নোট এবং ডিফারেন্সের যেটা, সেটা সরাসরি এইটার উপর, এই সিরিয়ালের উপর বেস করে আপনাদের শিটটা দেওয়া আছে। এই জন্য আমি আর অ্যালাইন করি না, মানে আমি স্টিল প্রত্যেকটা শর্ট নোটকে এখানে ধরে ধরেই আপনাদের ওই শিটে অ্যালাইন করেছি। এবারে আমরা মডিউল 4-এ যাচ্ছি। প্রথমে মডিউল 4টা নিয়ে কথা বলছি। মডিউল 4 আসলে, মডিউল 4-এ যেহেতু মডিউল 4 এবং মডিউল 5 দুইটা চ্যাপ্টারকে একসাথে অ্যালাইন করানো, আহ, এবারে অনেকেই মানে যদি যাদের কাছে মনে হচ্ছে যে ভাইয়া একটা দুইটা চ্যাপ্টার বাদ দেওয়া যাবে কিনা, আমরা একটা দুইটা চ্যাপ্টারের প্রিপারেশন নিতে চাচ্ছি না, এইবারে ঠিক ওইরকম প্রিপারেশনটা মাথায় নেওয়ার দরকার নেই, কারণ কোশ্চেন তো কম, 20টা প্রশ্ন আমরা আসলে পড়েছি, বিভিন্ন স্টেপে গিয়ে আমরা পড়েছিলাম 20টা প্রশ্ন, 20-এর বেশি প্রশ্ন পড়েছি, সেগুলি কন্ডাক্ট হয়ে মানে অ্যাকুমুলেট হয়ে 20টা কোশ্চেন আসছে। সুতরাং কোশ্চেন কিন্তু বেশি না, যেহেতু আপনাদের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, যে ধরেন আপনি যেই চ্যাপ্টারটা বাদ দিয়েছেন সেখান থেকে কেস স্টাডি দিয়ে চলে আসলো, তখন কিন্তু আপনার মানে ইনফরমেশনের অনেক গ্যাপ হয়ে যাবে।
হ্যাঁ, যদিও আপনাদের হিউজ পরিমাণ অল্টারনেটিভ কোয়েশ্চেন থাকে, শর্ট নোট বলেন অথবা ডিফিনেশনের ক্ষেত্রে বলেন, অথবা অন্য প্যাটার্নগুলিতে 4টা প্রশ্ন থেকে 2টা কোয়েশ্চেনের অ্যান্সার করা, ইট ইজ স্টিল পসিবল যে আপনি যদি মেজারমেন্ট করেন যে ভাইয়া 4টা চ্যাপ্টার থেকে যে প্রথম যে 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, সেখানে তো 40 মার্কস, আমি 2টা প্রশ্ন চ্যাপ্টারের জন্য সিলেক্ট করলে কোন কোন চ্যাপ্টার করতে পারি, আপনি মডিউল এটা খুব ভালো করে যদি পড়েন, মডিউল 6 মডিউল 7 যদি খুব ভালো করে পড়েন, স্টিল আপনি 2টা প্রশ্ন পেয়ে যাবেন। কারণ মডিউল এ থেকে অবধারিতভাবে একটা 20 মার্কসের প্রশ্ন আসবে, মডিউল 6 থেকেও একটা প্রশ্ন আসবে, মডিউল 7 থেকেও একটা প্রশ্ন আসবে। সো এই 3টা মডিউল পড়লে পার্ট 1-এ যে 40, সেটা কাভার আপ হয়ে যায়। এখন কথা হচ্ছে, আগে তো অনেকগুলি প্রশ্ন দেওয়া ছিল, আর এখন অনেকগুলি প্রশ্ন দেওয়ার স্কোপ তাদের হাতে নাই, তাদের হাতে আছে মাত্র 4টা প্রশ্ন দেওয়া। সো তারা যদি এক চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টারকে অ্যালাইন করে ফেলে তখনই বিপদ। ধরেন এমন হলো, প্রথম চ্যাপ্টারের সাথে দ্বিতীয় চ্যাপ্টারকে একটু অ্যালাইন করে দিল, একটা কোয়েশ্চেন অ্যাড করে দিল, তখন আপনি দেখা গেল যে একটা কোয়েশ্চেনের প্রথম পার্ট পেরেছেন, দ্বিতীয় পার্টটা পারেননি। এই রিস্কটা এবারের পরীক্ষার জন্য থেকে যাচ্ছে। দ্যাটস ওয়াই কোনো মডিউলই মোটামুটি বাদ দেওয়াটা সমীচীন হবে না। মোটামুটি ধারণা আপনাদের সবগুলি মডিউলেরই নিতে হবে, তবে প্রত্যেকটা স্টেপে একটু সংক্ষিপ্ত ধারণা নিতে হবে। খুব লম্বা ধারণার এখন আর কনসেপচুয়ালি কোনো ইস্যুস নাই। ছোট ছোট ভাবে মনে রাখ, ছোট করে পড়লেই মোটামুটি হয়ে যায়। মডিউল 4-5-এ প্রথমে রাইট দ্য ডিফারেন্ট রোল অফ ব্যাংক ইন বাংলাদেশ, ব্যাংকের বিভিন্ন রোল নিয়ে আমরা আলোচনা করেছি। ব্যাংক কোন কোন রোল প্লে করে, আমাদের মডিউল 3-এ আমরা এই প্রশ্নটা আলোচনা করেছিলাম, বাট ওখান চেয়ে এখানে আমরা পয়েন্ট দিয়ে ফ্লরিশ, একটু ছোট ছোট পয়েন্ট দিয়ে আমরা এই কোয়েশ্চেনটাকে এখানে নিয়ে আসছি। মানে ব্যাংকের রোল কি, ব্যাংক কোন ধরনের রোল প্লে করে, সেফগার্ড ডিপোজিটরদের রোল প্লে করে, ডিপোজিট নেয়, প্রোভাইডিং লোন নেয়, ফ্যাসিলিটেট পেমেন্ট, পেমেন্ট ফ্যাসিলিটেট করে, আরটিজিএস বিএফটিএন এগুলির মাধ্যমে ক্রিয়েটিভ মানি, মানি ক্রিয়েট করে, আমরা খুব ভালো করে জানি। এটা মডিউল 1-এ আমরা এই প্রশ্নটা পড়েছি। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশনে কাজ করে, এটা নিয়ে ব্রড কোয়েশ্চেনও আছে। How bank should be played role as a financial intermediation. রিস্ক ম্যানেজমেন্টের কাজ করে, অ্যাডভাইজারি সার্ভিস প্রদান করে, গভর্নমেন্টকে অ্যাডভাইস প্রদান করে, কাস্টমারদেরকে অ্যাডভাইস প্রদান করে, মনিটরি পলিসি ইমপ্লিমেন্ট করে। আমরা জানি যে সেন্ট্রাল ব্যাংকের যে মনিটরি পলিসিটা, সেটা সেন্ট্রাল ব্যাংক মূলত অন্যান্য ব্যাংকগুলির মাধ্যমে ইমপ্লিমেন্ট করে, সেই জায়গায় অন্য অন্য ব্যাংকগুলি সাধারণত কন্ট্রিবিউশন করে। প্রমোটিং সেভিংস, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, সবাইকে প্রমোট করে যে সেভিংস এবং ইনভেস্টমেন্ট করেন, এটা আপনাদের ফিউচারকে সিকিউর করবে। হাউ ব্যাংক প্লেজ ভাইটাল রোল ফর ডেভেলপমেন্ট অফ গ্রোথ অফ বাংলাদেশ, এটা হচ্ছে ব্যাংকের রোল, ব্যাংক অ্যাকচুয়ালি কি কাজ করে, আর এটা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যাংকের রোলটা কি। অর্থাৎ দুইটা কিন্তু দুই রকম প্রশ্ন, সূক্ষ্ম পার্থক্য আছে। প্রথমটায় ব্যাংক নিজে কোন কোন বৈশিষ্ট্য বহন করে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল গ্রোথের ক্ষেত্রে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কি ধরনের কন্ট্রিবিউশন তাদের থাকে, সেটা বলা হয়েছে সেকেন্ড পার্টে। সো সেকেন্ড পার্টে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশনের কাজ করে, তারপরে ক্রেডিট প্রভিশনিং এর কাজ করে, ফ্যাসিলিটিং ট্রানজেকশন কাজ করে, তারপরে সাপোর্ট রেমিটেন্সের কাজ করে, তারপরে এক্সপেন্ডিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সবই ন্যাশনাল গ্রোথের সাথে জড়িত। এক্সপেনশন বা এক্সপেন্ডিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে হচ্ছে আনপ্রিভিলেজ যত পার্সন আছে তাদেরকে ব্যাংকের মুখোমুখি করে অথবা ব্যাংকে নিয়ে আসে। আপনারা গ্রামে অঞ্চলে দেখেছেন সাব ব্রাঞ্চ এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে গ্রামের প্রত্যেকটা মানুষ এখন ব্যাংকিং এর সাথে জড়িত। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এবং এই জড়িত হওয়ার কারণে আপনারা মানে ডেটা দেখলে নিজেরাও হয়ে যাবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে বিকাশ রকেট, মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা ডিপোজিট ট্রানজেকশনের ক্ষেত্রে কি পরিমাণ মানে একটা এক্সটেন্ডেড ভূমিকা পালন করছে, মানে এটা শুধু ডেটা না দেখলে বোঝা যাবে না। সত্যিকার অর্থে এতজন মানুষকে তারা সেখানে ইনভলভ করেছে। So, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ব্যাংক আসলে টোটাল দেশের ইকোনমির জন্য কাজ করেছে এবং ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে। দেন কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ ফান্ড ম্যানেজমেন্ট, এক্সপ্লেন ডিফারেন্ট ফান্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ ইন বাংলাদেশ, describe different aspect of asset liability management in Bangladesh banking network, which is essential for inclusive economic growth, ইকোনমিক গ্রোথের জন্য কোনটা বেশি দরকারি। ফান্ড ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের জানি আমরা, ফান্ড অ্যালোকেশনের কাজটা ব্যাংকগুলি করে, কাস্টমার ডিপোজিটের কাছ থেকে ফান্ড নিয়ে তারপরে সেটা ইনভেস্টরদের কাছে লোন হিসেবে প্রদান করে, এটা হচ্ছে ব্যাংকের মেইন কাজ। এই মেইন কাজ করার জন্য সাধারণত ফাইন্যান্সিয়াল গোল এবং ফাইন্যান্সিয়াল লিকুইডিটি ক্রাইসিস যেটা, সেটা মেট আপ করার জন্য ব্যাংকের ইম্পর্টেন্ট একটা রোল হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট করা। কারণ ফান্ড ম্যানেজমেন্টটা বেশি সেন্সিটিভ এজন্য
আপনি কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নিচ্ছেন, কাস্টমারকে কমিটমেন্ট করছেন যে আপনাকে আমি এটার এগেইনস্টে ইন্টারেস্ট অথবা প্রফিট দিব। অন দা আদার এন্ড, তাহলে আপনি তাকে প্রফিট দিবেন কিভাবে? এই ফান্ডটা আপনি যদি প্রপারলি ইউটিলাইজ করতে না পারেন, তাহলে কিন্তু তাকে আপনি প্রফিট দিতে পারবেন না। ইন দ্য মিন টাইম আপনারা যেভাবে, আমরা যে স্যালারি নেই, আমাদের যে অ্যান্সিলারি যে কস্ট আছে, তারপরে ব্রাঞ্চ ভাড়া আছে, অন্যান্য খরচগুলিও আমাকে এখানে নতুন করে ইনকার্ড হয় আমার উপর, সেগুলিও আমার ঠিক ওই যে টাকাটা আমি লোন দিব সেখান থেকে নিতে হবে। তাহলে কতটুকু টাকা আমি, যত বেশি লোন দিব তত আমার জন্য ভালো। সো আমি চাইলে কি পুরো 100 টাকা লোন দিতে পারবো? না। আমার আবার আরেকটা রিস্ক আছে। ফান্ডটাকে সিকিউর করার জন্য সেন্ট্রাল ব্যাংকের সিটিআর এবং এসএলআর এর দুইটা ইস্যু আছে, সিআরআর এবং এসএলআর দুইটা ইস্যু আছে, সেই ইস্যুটাকে কভার করতে হয়। সো আবার হাতে যদি কোনো টাকা না রাখি, তাহলে ইনস্ট্যান্ট কেউ যদি টাকার জন্য আসে, আমি সেটা সাপোর্ট দিব কিভাবে? অর্থাৎ তিনটা মানে চারটা বিভিন্নমুখী আচরণ একসাথে একত্রে ব্যাংকের প্রত্যেকটা জায়গায় হিট করে, অথবা ব্যাংকের উপর প্রভাব বিস্তার করে। চারটা জায়গায়, প্রত্যেকটা জায়গায়, চারটা জায়গায় ডিপোজিটারদের ডিপোজিট দেয়, ইনভেস্টরদেরকে লোন দিতে হয়, তারপরে হচ্ছে সেটার একটা অংশ সিআরআর এসএলআর আকারে রাখতে হয়, আরেকটা অংশ লিকুইডিটি আকারে রাখতে হয়, নগদ আকারে রাখতে হয়, কাস্টমার কখন টাকা চায় তাকে যথাসময়ে যাতে ফান্ড দিতে পারি। এই চারটা ইভেন্টকে একত্রে মিলিয়ে ফান্ড, টোটাল ব্যাংকের ফান্ড ম্যানেজ করার যে প্রসেসটা, এটাকে বলা হয় ফান্ড ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজমেন্টের সাধারণত দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে ফুল অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে ফান্ড অ্যাপ্রোচ। এখানে লেখা আছে একটা হচ্ছে ফুল অ্যাপ্রোচ। ফুল অ্যাপ্রোচ যেটা, পুল অ্যাপ্রোচটা দিয়ে মূলত কাজ করা হয়। পুল পুল করা মানে অনেক ফান্ড একত্রে কোনো একটা সিঙ্গেল জায়গায় নিয়ে আসা। দেখেন, এই পুল অফ ফান্ড অ্যাপ্রোচ, এটা কিন্তু দুইটার মধ্যে পার্থক্য পরীক্ষা আসে। পুল অফ ফান্ড অ্যাপ্রোচ combines multiple investors money into a single fund to be invested in various asset, creating collective investment scheme like mutual fund. মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা পুল ফান্ডের একটা এক্সাম্পল, যেখানে সকল কয়েকজনের টাকা একত্রে একত্রে করা হয় এবং সেটা আবার ফার্দার ইনভেস্টমেন্টে করা হয়। আর কনভার্সন অফ ফান্ড অ্যাপ্রোচ মানে হচ্ছে সিঙ্গেল একজন যার টাকা আমি নিচ্ছি, তার টাকাটা ঠিক অন্য একটা জায়গায় ইনভেস্ট করছি, এটা হচ্ছে পরের স্টেপ। সো এই হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট, এবং ফান্ড ম্যানেজমেন্টের ডিফারেন্ট অ্যাপ্রোচ হচ্ছে এই দুইটা ডিফারেন্স অ্যাপ্রোচ। এবার পরের স্টেপ হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট যদিও অ্যাকাউন্টিং বেসিস, যে কোনো একটা ব্যাংকের ব্যালেন্স শিটে কোন কোন উপাদান থাকে। সাধারণত ব্যালেন্স শিটটা এরকম থাকে, অ্যাসেট থাকে, লাইবিলিটি থাকে। অ্যাসেটের মধ্যে আবার দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে ক্যাশ অ্যান্ড লিকুইড রিজার্ভ, যেটা আমরা সিআরআর এবং এসএলআর বলি, আর এটা হচ্ছে লোন অ্যাডভান্স এবং লিজ ইনভেস্টমেন্ট, আমরা যত ধরনের লোন দেই অল আর ইনক্লুডেড ইন অ্যাসেট। আর লাইবিলিটি হিসেবে ডিপোজিট, বরোয়িং এবং ক্যাপিটাল, ইনভেস্টররা যে ক্যাপিটাল দেয় সেটা, এবং ডিপোজিটরা যে ফান্ড দেয় সেটা, এবং যদি ব্যাংক যদি কোনো টাকা কারো কাছ থেকে বরোয়িং আসে নিয়ে আসে, সেটা হচ্ছে বরোয়িং এর এই পার্টটা আসে। এই উপরের এইটুকু পার্টের বাহিরে সম্পূর্ণ আলাদা একটা পার্ট আছে, এটাকে অফ ব্যালেন্স শিট আইটেম বলা হয়, যেটা নিয়ে আমরা স্টিল বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি। অফ ব্যালেন্স শিট আইটেম শর্ট নোটে আছে, আমরা শর্ট নোটে গিয়ে এটা আলোচনা করব। বাট ফ্যাক্ট হচ্ছে, অফ ব্যালেন্স শিট আইটেমটা সাধারণত ব্যাংকের মূল আইটেমগুলির সাথে থাকে না। এটা হচ্ছে একটা নন ফান্ডেড প্রোডাক্ট, অর্থাৎ এটার জন্য ব্যাংক নিজের কোনো ফান্ড ইউটিলাইজ করে না। শুধুমাত্র ব্যাংক তাদের রেপুটেশন এবং কমিটমেন্টের উপর বেস করে অফ ব্যালেন্স শিট আইটেমের বিজনেসের সাথে ইনভলভ হয়। অফ ব্যালেন্স শিট আইটেমের বিজনেসের মধ্যে রয়েছে লেটার অফ ক্রেডিট, ব্যাংক গ্যারেন্টি, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের প্রসেস। অ্যাসেটগুলির ক্ষেত্রে আবার এখানে দুইটা ভাগে ভাগ করা হয়, এটাকে বলা হয় নন আর্নিং অ্যাসেট, কারণ এখান থেকে কোনো আর্ন আসে না। আর এটা হচ্ছে আর্নিং অ্যাসেট, এখান থেকে আমাদের মূলত ইনকামটা আসে, আমরা যেটা একটু আগে বলেছি। ডিপোজিট এবং বরোয়িং, এটা হচ্ছে আউটসাইড লাইবিলিটি, আর ক্যাপিটাল হচ্ছে ইনসাইড লাইবিলিটি। কারণ ক্যাপিটাল হচ্ছে ডিপোজিট মানে ইনভেস্টর যারা আছে, শেয়ার হোল্ডার যারা আছে, তারা ক্যাপিটালের অ্যামাউন্টটা প্রোভাইড করে, এই জন্য এটাকে বলা হয় ইনসাইড লাইবিলিটি। অফ ব্যালেন্স শিটের কথা বলেছি। এটুকু হচ্ছে কোনো একটা ব্যালেন্স শিটের মোটামুটি স্ট্রাকচার। কেউ যদি মনে করেন যে ভাইয়া এতটুকু আমি মোটামুটি বুঝতে পেরেছি, লিখতে পারবো, তাহলে এই জায়গাটা না পড়লেও নয়। কেউ যদি মনে করেন যে এই জায়গাটা আমি পড়বো না, এই শীটটা বাদ দিতে পারবেন, দরকার নাই পড়ার। যদি ওই কনসেপ্টগুলি আপনি মানে বলার মতো হয়, তাহলেই এনাফ, এটা আর পড়ার দরকার নাই। কোয়েশ্চেন নাম্বার 4, হাউ ইন্টারেস্ট শুড বি ডিটারমাইন্ড। ইন্টারেস্ট সাধারণত কয়টা নিয়মে ডিটারমাইন্ড হয়? ইন্টারেস্ট তিনটা নিয়মে ডিটারমাইন্ড হয়। ইন্টারেস্ট মানে আমরা জানি রিয়েল ইন্টারেস্ট এবং নমিনাল ইন্টারেস্ট, আমরা একটা শর্ট নোটে পড়বো। সেইটার সাথে আরেকটা প্রশ্ন আছে আপনাদের, যে ইন্টারেস্ট কিভাবে ডিটারমাইন্ড হয়। ইন্টারেস্ট তিনটা নিয়মের মাধ্যমে ডিটারমাইন্ড হয়, একটা হচ্ছে বন্ড মার্কেট অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক লোনাবল ফান্ড অ্যাপ্রোচ, আর আরেকটা হচ্ছে অল্টারনেটিভ থিওরি অ্যাপ্রোচ, যেটাকে বলা হয় লিকুইডিটি প্রেফারেন্স ফ্রেমওয়ার্কের যেটা বলা হয়েছে আর কি। আর ফাইন্যান্সিয়াল মার্কেট ইনস্ট্রুমেন্ট,
এটা পরের প্রশ্ন, এখানে তিনটা অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, শুধু নামগুলি মনে রাখবেন। একটা হচ্ছে বন্ড মার্কেট অ্যাপ্রোচ, স্টিল প্রশ্নটা খুব ছোট করে দেওয়া। ইন্টারেস্ট রেট ডিটারমিনেশনের ক্ষেত্রে বন্ড মার্কেট একটা অ্যাপ্রোচ আছে। তারপরে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক লোনাবল ফান্ড অ্যাপ্রোচ। আর আরেকটা অল্টারনেটিভ থিওরি অফ হাউ ইন্টারেস্ট আর ডিটারমাইন্ড ইজ প্রোভাইডেড বাই এ লিকুইডিটি প্রেফারেন্স ফ্রেমওয়ার্ক, আরেকটা হুইচ অ্যানালাইসিস দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অফ মানি। লিকুইডিটি প্রেফারেন্স ফ্রেমওয়ার্কটা সাপ্লাই ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করে অ্যানালাইসিস করা হয়। বন্ড মার্কেট অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে বন্ডের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে ইন্টারেস্ট রেটটার উপর যে প্রভাব ফেলে সেটা হচ্ছে বন্ড মার্কেট অ্যাপ্রোচ। আর ম্যাক্রো ইকোনমিক লোনাবল ফান্ড অ্যাপ্রোচ মানে হচ্ছে ম্যাক্রো ইকোনমিতে যতখানি লোনের প্রয়োজন হয় সেই লোন ইনডাইরেক্টলি একটা ইন্টারেস্ট ডিটারমাইন করে, সেটাও সাধারণত ইন্টারেস্ট ডিটারমিনেশনে কাজ করে। মোটামুটি এতটুকু ছোট্ট প্রশ্ন, এটা খুব বেশি বড় করে পড়ার দরকার নাই। তারপরের প্রশ্ন যেটা ফেয়ার আপনাদের মডিউল 4-এর 5-এর প্রশ্ন, এক্সপ্লেন মানি মার্কেট এন্ড ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট। মানি মার্কেটের অনেকগুলি ইনস্ট্রুমেন্ট আছে, ক্যাপিটাল মার্কেটের অনেকগুলি ইনস্ট্রুমেন্ট আছে। মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য যেটা আছে সেটা আমরা পরে পড়বো। এখানে আমরা একদম আলাদা আলাদা ছোট করে একটা একটা পার্থক্য দিয়েছি, মানে একদম সামারি করে দিয়েছি। মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট ট্রেজারি বন্ড, রেপো মানি, সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার, বাংলাদেশ ব্যাংক বিলস, এগুলি হচ্ছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। এগুলি কে ইস্যু করে এবং এটার ম্যাচুরিটি কতদিন, কোনটার কি কোন পারপাসে এটা ইস্যু করা হয় সেটা এখানে বলা আছে। মানে আপনি 1 2 3 4 5 মোটামুটি নাম মনে রাখলেই এই কোশ্চেনের অ্যান্সারটা লেখা যায়। বন্ড মার্কেট, বন্ড মার্কেট হচ্ছে বন্ড মার্কেটের ক্ষেত্রে আবার গভর্নমেন্ট বন্ডের একটা ইস্যু আছে যেটাকে আমরা সঞ্চয়পত্র বলি, কর্পোরেট বন্ড আছে, ট্রেজারি বন্ড আছে, সুকুক আছে, সুকুক ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইগুলি কোনটা কে ইস্যু করে, কোনটা কোন টেনরের এবং এটার পারপাস কি বলা আছে। মানে খুব সিম্পল, বইতে আপনাদের এই প্রশ্নটা অনেক বড়, মানে প্রায় 5-6 পেজের প্রশ্ন, সেটাকে আমরা একদম ছোট করে নিয়ে আসছি। আননেসেসারি অতগুলি জিনিস আমাদের পড়ার দরকার নাই, আমি শুধু কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার রাখলেই হলো। ইনফ্যাক্ট আমি একটু বলে রাখি যে মডিউল 4-5 যেটা, এটা কিনা আমরা একদম শর্টকাট পড়বো। আমরা খুব বেশি কনসেন্ট্রেট করবো না যেখান থেকে সব কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে না। আমাদের মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 6, মডিউল 7 এগুলি থেকে ব্রড কোয়েশ্চেন মানে কনভিনিয়েন্টলি আপনি দুইটা অ্যান্সার করতে পারবেন। প্র্যাকটিক্যাল যে কোয়েশ্চেনটা আসবে থট প্রভোকিং, ইজিলি অ্যান্সার করতে পারবেন। কেস স্টাডির পার্টটাও এখান থেকে আসবে। শুধু শর্ট নোট এবং পার্থক্যের জায়গাটাতে হয়তো এই জায়গার চ্যাপ্টার থেকে আসে, এটা তো আমাদের শর্ট নোট এবং পার্থক্যের শীটটা কভার হবেই। সুতরাং এটা শুধু আপনাদের কনসেপ্টটা মোটামুটি রাখার জন্য এই 4 আর 5-এর এডিশনাল কোয়েশ্চেনগুলি রাখা। বাট মূল প্রশ্নগুলি কিন্তু আপনার মডিউল ওয়াইজ যেগুলি আছে সেগুলি মোটামুটি কভার অফ করেছে। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ এক্সচেঞ্জ রেট, ওয়াই এক্সচেঞ্জ রেট ইজ ড্রাইভেন ইন আওয়ার কান্ট্রি, এক্সপ্লেন। বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ রেট বলা আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। যেমন এই যে গোল্ড স্ট্যান্ডার্ড আসছে একবার, ব্রিটেন উডস এগ্রিমেন্ট একবার আসছে, তারপরে স্মিথসোনিয়ান এগ্রিমেন্ট একটা আছে। নামগুলি দেখেন আপনি, যদি আসে হোয়াট ইজ স্মিথসোনিয়ান থিওরি বা এগ্রিমেন্ট, আপনি বলতে পারবেন না যে ভাই এটা কোথা থেকে আসছে, আমার মনে হয়তো না এটা বইতে কোথাও আছে না। 3 4টা 5 6টা নাম আছে, এগুলি খুবই মানে ইউনিক, এগুলি আপনারা আগে শুনেন নাই। একটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে বেটেন উডস এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে স্মিথ সোনিয়ান, প্রোনাউন্সিয়েশন হচ্ছে স্মিথ সোনিয়ান এগ্রিমেন্ট। আনকমন নাম, আমরা শুধু বিট একদম কনসেপ্টটা পড়বো। দেন আরো 2 3টা নাম আছে, ডকট্রিন থিওরি আমরা পড়েছি, মার্কেটেবল থিওরি, এরকম আরো 3টা থিওরি আছে, সেগুলিও ইম্পর্টেন্ট। এগুলি থেকে যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে বা ডেফিনেশনের জায়গায় আসে আমাদের লিখতে হবে। দ্যাটস ওয়াই থিওরিগুলি একদম জিস্ট আকারে মনে রাখা। এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ রেট হচ্ছে এক কারেন্সি কোন কারেন্সিতে যেই রেট দ্বারা কনভার্ট করা হয় সেটাকে এক্সচেঞ্জ রেট বলা হয়। এক্সচেঞ্জ রেট হিসেবে টিটি ক্লিন রেটটা ব্যবহার করা হয়, টিটি ডক রেটটা ব্যবহার করা হয়, ওডি সাইড এক্সপোর্ট রেটটা ব্যবহার করা হয়, ওডি ট্রান্সপোর্ট রেটটা ব্যবহার করা হয়, বিসি সেলিং রেটটা ব্যবহার করা হয়, স্পট রেটটা ব্যবহার করা হয়। তাহলে এখানে রেট ব্যবহার করা হয় হচ্ছে 1 2 3 4 5 6। 6টা রেট আমরা ব্যবহার করি। 6টা রেট একদম সোজা। টিটি ক্লিন হচ্ছে ফ্রেশ, যেটার মধ্যে টেলিগ্রাফিক ট্রান্সফার যে অ্যামাউন্টটা আমরা পাই সেটা এনক্যাশ করার জন্য টিটি ক্লিনটা ব্যবহার করা হয়। টিটি ডক হচ্ছে ফ্রেশ না, যেটার মধ্যে যেই রেমিটেন্সের সাথে ডকুমেন্ট রিলেটেড সেই ডকুমেন্টের এনক্যাশমেন্টের জন্য টিটি ডক ব্যবহার করা হয়। ওডি সাইড এক্সপোর্ট, আমরা জানি ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিলও কারেন্সি কনভার্ট করতে হয়, এক্সপোর্ট
এক্সপোর্টারদের বিল সাধারণত ওডিসাইড এক্সপোর্টে আইডেন্টিফাই করা হয়। ওডি ট্রান্সফার সাধারণত অ্যাপ্লাই করা হয় কোনো রেট সিমিলার টু ওডিসাইড এক্সপোর্ট, এটা ওডিসাইড এক্সপোর্ট রেটের মতো। দিস রেট ইজ অ্যাপ্লাইড ফর ট্রান্সফার হোয়ার দেয়ার ইজ এ টাইম লেগ বিটুইন দ্য পেমেন্ট অ্যান্ড দ্য রিসিপ্ট অফ ফরেন কারেন্সি, অর্থাৎ লম্বা সময়ের জন্য যদি এক্সপোর্ট বিলের কোনো ট্রানজেকশন থাকে সেটা ওডি ট্রান্সফারে ব্যবহার করা হয়। বিসি সেলিং, সবসময় এটা বিসি সেলিং এর আরেকটা নাম হচ্ছে বিল কালেকশন সেলিং। এটা সাধারণত যে কোনো ধরনের পারচেসের ক্ষেত্রে, অর্থাৎ কাস্টমার যখন আমাদের কাছ থেকে ফান্ড পারচেস করে তখন এই বিসি সেলিং রেটটা ইউজ করা হয়। স্পট রেটটা হচ্ছে নগদে যে রেটটা দেওয়ার জগৎ একদম কারেন্ট, এখন বাই সেল করব, সেই রেটটাকে বলা হয় স্পট এক্সচেঞ্জ রেট। ইমিডিয়েট ডেলিভারি, যেটা একদম ইমিডিয়েট ডেলিভারি হবে সেটাকে বলা হয় স্পট এক্সচেঞ্জ রেট। বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ রেট হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এইটুকু জায়গা মনে করেন যদি আমি কনসেপ্টটা যতখানি ইম্পর্টেন্ট, যদি 10% ইম্পর্টেন্ট বলে, এইটা 100% ইম্পর্টেন্ট, এটা এটুকু 100% ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে আমরা সাধারণত কয় কয় ধরনের রেট নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট, যেটা গভর্নমেন্ট ফিক্সড করে দেয়, এটা চেঞ্জ হয় না। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, যেটা মার্কেটের ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর বেস করে ক্রিয়েট হয়, এখানে গভর্নমেন্ট হাত দিতে পারে না। ম্যানেজ ফ্লোটিং রেট হচ্ছে গভর্নমেন্ট সেখানে কিছু জায়গায় হাত দেয়, আবার মার্কেটের ডিমান্ড এন্ড সাপ্লাইয়েরও সেখানে ইফেক্ট থাকে। এটা হচ্ছে ম্যানেজ ফ্লোটিং রেট। এই তিনটা রেটের পরে নতুন একটা রেট অ্যাড করেছে, এটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকবার এই ক্রলিং প্যাকটা আসছে, এটা হচ্ছে একটা বিশেষ রেট, যেই রেটটা মূলত এই তিনটা রেটকে কম্বাইন করে। অর্থাৎ এটাও থাকে, এটার মধ্যে তো এই দুইটা ইনভলভ হয়ে যায়। এই রেটটাতে যেটা করা থাকে ক্রলিং প্যাকে, যে ধরেন গভর্নমেন্ট এবং ম্যানেজ ফ্লোটিং রেট হিসেবে একটা রেট ঠিক করে রাখলো 118 ডলার টাকা, ধরেন $1 সমান 118 টাকা। এখন গভর্নমেন্ট এবং ইকোনমি অ্যানালাইসিস করে এইটার সাথে ধরেন 1.5 টাকা নিচের দিকে করা এবং 1.5 টাকা উপরের দিকে করার একটা লিমিট সেট করে দেয়, এটা একটা লিমিট সেট করে দেয়। এটাকে বলা হয় সিলিং, আর এটাকে বলা হয় ফ্লোর অ্যামাউন্ট। এবং বাধ্য করা হয়, সকল ব্যাংকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, তুমি এই রেট থেকে হাইয়েস্ট এতটুকু পর্যন্ত বাড়তে পারবা, এতটুকু কমতে পারবা, ডলার বা কারেন্সি বাইসেলের ক্ষেত্রে। এর বাইরে তুমি যেতে পারবা না। এই যে রেঞ্জ দিয়ে কোনো একটা ডলারকে ফিক্সড করে দেওয়া, এবং ডলারের দৌরাত্ম্য বা ব্যাংকগুলির দৌরাত্ম্য, একটা ব্যাংকের কাছে অনেক ডলার থাকলে বেশি দামে বিক্রি করা, এবং রেমিটেন্সের ক্ষেত্রে অথবা ট্রেজারির ডিলের ক্ষেত্রে আনলিমিটেড ইনকাম করার যে স্কোপ আছে সেটাকে এই পয়েন্ট দিয়ে রেস্ট্রিক্টেড করা হয়েছে। এবং কারেন্সি মার্কেটের জন্য এই ক্রলিং প্যাকটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইফেক্টিভ একটা ইন্ডিকেটর। ক্রলিং প্যাকটা পরীক্ষায় আসে, এই জন্য আমি এটা একটু ডিটেল আলোচনা করলাম। এই চ্যাপ্টারের মানে এই প্রশ্নের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্রলিং প্যাক। এইভাবে বুঝানো এক্সাম দেওয়ার পরে আমি কিন্তু পরীক্ষায় আসার পরে শুনবো ক্রলিং প্যাকটা যে কোথা থেকে আসছে, এটা তো জানি না। মানে আগের বছর একবার এরকম একটা কোয়েশ্চেন আসছে, তো তখন আমরা এই লাস্ট মুহূর্তে মানে আমরা আলোচনা করেছি, আহ কেউ হয়তো খেয়াল করে নাই, পরে অ্যান্সার করতে পারে নাই। হাউ ব্যাংক ম্যানেজ এক্সচেঞ্জ ফ্লাকচুয়েশন, যদি আমাদের এক্সচেঞ্জ রেটটা কম বাড়ে সেটা কিভাবে ব্যাংক ম্যানেজ করে, সেটা এখানে পয়েন্ট আছে। এটা সিভিক সেন্সের কোয়েশ্চেন, এটা আপনারা নিজেরা পড়ে নিলে পারবেন। গোল্ড স্ট্যান্ডার্ড, যেটা আমি বলেছি তিনটা থিওরির কথা, গোল্ড স্ট্যান্ডার্ড থিওরিটা কি এটা একটু মনে রাখবেন। এটা হচ্ছে মনিটারি সিস্টেম হোয়ার কান্ট্রিজ কারেন্সিজ ডিরেক্টলি ব্যাকড বাই এ ফিক্সড কোয়ান্টিটি অফ গোল্ড। অর্থাৎ গোল্ডের মাধ্যমে, গোল্ডটা হচ্ছে সেই দেশের কারেন্সি স্ট্যান্ডার্ড, অর্থাৎ গোল্ড হচ্ছে স্ট্যান্ডার্ড। অর্থাৎ ওই দেশের কারেন্সির ভ্যালুটা গোল্ডের ভ্যালুর সাথে লিঙ্ক। গোল্ডের ভ্যালু যদি বাড়ে তাহলে কারেন্সি অ্যাপ্রিসিয়েশন হয়, গোল্ডের ভ্যালুটা যদি কমে তাহলে কারেন্সি ডিপ্রিসিয়েশন হয়। এইটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। বাকিটুকু বলা আছে, আপনারা দেখলে হবে। ব্রেটেন উডস এগ্রিমেন্ট, নামের সাথে মিল আছে, গোল্ডের সাথে গোল্ড। ব্রেটেন উডস এগ্রিমেন্ট, এটা আসলে একটা এগ্রিমেন্ট, অ্যান ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম এস্টাবলিশড বাই ডব্লিউডব্লিউআইআই টু এনশিওর গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ব্রেটেন উডস এগ্রিমেন্ট মানে হচ্ছে একটা সম্মেলন ছিল, সেই সম্মেলনে ডিসিশন নেওয়া হয় যে আহ, আমরা এই এই প্ল্যাটফর্মটাই ব্যবহার করব, এবং এই প্ল্যাটফর্মে সাধারণত ইউএস ডলার প্যাক টু গোল্ড, এখানে গোল্ডের সাথে ইউএস ডলারকে একটা লিঙ্ক করেছে। প্যাক কথাটা আসলে এই যে এখান থেকে আসছে, এই ক্রলিং প্যাক এই ওয়ার্ডটা থেকে আসছে, মানে এখানে আসলে লিমিট সেট করে দিয়েছে, গোল্ডের স্ট্যান্ডার্ডের সাথে মিল রেখে লিমিট সেট করে দিয়েছে। দিয়ে সেই রেটে বাই সেলের কথা বলা হয়েছে 1944-এ। আমরা এই ক্রলিং প্যাকটা অ্যাড করেছি 2023-22-এর 25-25-এর দিকে। আর ব্রেটেন উডস
এগ্রিমেন্ট 1944 সালে অলরেডি এটা প্র্যাকটিস করে আসছে। দেখেন আমাদের ফাইন্যান্সিয়াল মানে স্ট্যান্ডার্ডটা কত পিছনে। ক্রিয়েটেড আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং এটা এটা ক্রিয়েটেড এই ব্রেটন উডস এগ্রিমেন্টের উপর বেস করেই কিন্তু আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক ক্রিয়েট হয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট। স্মিথসোনিয়ান এগ্রিমেন্ট এটা একটু পিকুলিয়ার এগ্রিমেন্ট, হ্যাঁ। অ্যান এগ্রিমেন্ট টু অ্যাডজাস্ট ফিক্সড এক্সচেঞ্জ রেটস আফটার দ্য কলাপস অফ ব্রেটেন উডসটা যখন বন্ধ হয়ে যায় উপরেরটা, তখন ব্রেটেন উডসের ক্ষেত্রে যত ধরনের লাইবিলিটি বা যত ধরনের ফিক্সড এক্সচেঞ্জ রেটের ফ্লাকচুয়েশন ছিল, সেগুলিকে অ্যাডজাস্ট করার জন্য যেই এগ্রিমেন্টটা আসে সেটার নাম হচ্ছে স্মিথসোনিয়ান এগ্রিমেন্ট। ডিভ্যালুয়েট ইউএস ডলার বাই 8%, এটা এটা ডলার ভ্যালুটা কমানো হয়েছে মার্কেট থেকে। এবং আদার মেজর কারেন্সি রিলিভেন্ট ডিভ্যালুয়েটেড, অন্যান্য সকল কারেন্সি থেকে, এটা টোটাল ব্রেটেন উডস এগ্রিমেন্ট থেকে ফিক্সড এক্সচেঞ্জ রেটটার যে ফ্লাকচুয়েশনটা হয়েছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য যে পলিসি বা এগ্রিমেন্টটা করা হয় সেটাকে বলা হয় স্মিথসোনিয়ান এগ্রিমেন্ট। এবং এইটার উপর বেস করে পরবর্তীতে এই এই স্মিথসোনিয়ান এগ্রিমেন্টের উপর বেস করে পরবর্তীতে ফ্লোটিং এক্সচেঞ্জ রেটটা মার্কেটে আসে। আপনারা তো প্রথম পার্ট পড়ছেন, ডিফাইন দ্য প্রবলেম অফ অ্যাসিমেট্রিক ইনফরমেশন ক্যান জেনারেটিং ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বিফোর অ্যান্ড আফটার লেন্ডিং। আমরা এখানে তিনটা শর্ট নোট পড়ে অ্যাসিমেট্রিক ইনফরমেশন। অ্যাসিমেট্রিক মানে ইনফরমেশন মানে হচ্ছে অসামঞ্জস্য ইনফরমেশন। আমরা জানি এটা যে জায়গায় থাকে সেটা সকল জায়গায় রিস্ক ইনকার করে, সঠিক ইনফরমেশনটা আসে না। এটা অ্যাডভার্স সিলেকশন বা নেগেটিভ ইফেক্ট পড়ে, ল্যান্ডিং এর আগেও পড়তে পারে, ল্যান্ডিং এর পরেও পড়তে পারে। সলিউশন অফ অ্যাসিমেট্রিক ইনফরমেশন, যদি এই যে ইমব্যালেন্স বা ইনকমপ্লিট ইনফরমেশনের সলিউশনটা করা যায় কিভাবে? সলিউশন করা যায় হচ্ছে আপনার ক্রেডিট স্কোরিং করা, তারপরে কোলেটারাল গ্যারান্টি নেওয়া, অথবা মোরাল হ্যাজার্ড বা মনিটরিং সুপারভিশনটা ঠিকঠাক করে রাখা, পার্সোনাল ইন্টিগ্রিটিটাকে এম্পাওয়ার করা করলে অ্যাসিমেট্রিক ইনফরমেশনের যেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে রিস্ক আছে সেটা মিটিগেট করা যায়। অ্যাসিমেট্রিক ইনফরমেশনের রিস্ক হতে পারে আপনি উইন্ডো ড্রেসিং করে অনেক বড় পরিমাণ লোনের ভলিউম দেখিয়েছেন, বা আপনার রিস্কি ওভারডিউটা কম দেখিয়েছেন, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপর ইফেক্ট ফেলেছে। আমরা দেখছি প্রিভিয়াস গভর্নমেন্টের পরে নতুন গভর্নমেন্ট শুরুতেই কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে, মানে আমাদের দেশের সবচেয়ে রিস্কি যে সিচুয়েশনটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সবচেয়ে নাজুক অবস্থা, মানে সবচেয়ে ওস্ট। অনেক বড় 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 পার্সন আছে এখানে, অনেক রকম কথা বলে। তো পার্সোনাল ইন্টিগ্রিটির জায়গাটা আমাদের এমন জায়গায় আছে যে এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের অন্য সকল ইন্ডাস্ট্রি চেয়ে, মানে সকল জায়গার চেয়ে খারাপ। গার্মেন্টস অন্য জায়গাগুলি কিন্তু তারা বিজনেস করছে, তারা তাদের কাজগুলি করছে, কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা যদি সত্যিকার অর্থে আপনি ডিগ আউট করতে চান, হোয়াট টাইপস অফ ইনফরমেশন অ্যান্ড অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি আর সাস্টেন ইন এভরি ব্যাংক, আপনি চোখ কপালে উঠবে মানে এমন ইনফরমেশন নিতে। দুই তিনটা ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের অ্যাসেট লাইবিলিটির ব্যালেন্সই আপনি পাবেন না। তাহলে একটা ব্যাংক এত দামি দামি এত জানা লোকজন কাজ করে, জানা লোকজন, কারণ মানে আপনি এটাও ইমাজিন করতে পারবেন না, কিছু কিছু ব্যাংকার এমন পরিমাণ এডিশনাল নলেজ রাখে, এমন পরিমাণ নলেজ সিনিয়র লেভেল থেকে যদি চিন্তা করেন, এক্সপিরিয়েন্স নলেজ, বাট ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে কোন জায়গায় রেখে দিয়েছে, কোন জায়গায়, মানে সবচেয়ে ওস্ট ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমাদের এই, মানে স্বাধীনতা উত্তর সময়ের মধ্যে সবচেয়ে খারাপ ব্যাংকিং ইন্ডাস্ট্রি এখন সাস্টেন করছি আমরা, সবচেয়ে খারাপ। এটার একদম মেইন কারণ হচ্ছে এই অ্যাসিমেট্রিক ইনফরমেশন, ইমব্যালেন্স ইনফরমেশন। তাহলে এটা কিন্তু আমার টোটাল ইনফরমেশনের জন্য, টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বড় ধরনের একটা অশনি সংকেত। যদি আমরা এটা রিকভারি করতে না পারি, মানে এটার মধ্যে সাথে যদিও পার্সোনাল ইন্টিগ্রিটি জড়িত, রিকভার না করতে পারলে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দাঁড়ানোটা অনেক টাফ হয়ে যাবে। হাউ কাম পেমেন্ট সিস্টেম ইজ ডিফার ফ্রম ফাইন্যান্সিয়াল সিস্টেম এন্ড মনিটারি সিস্টেম, এটা আসলে মডিউল 2 এর একটা প্রশ্ন ছিল আপনাদের। এইটা আমরা একটু ছোট্ট করে আলোচনা করেছি। পেমেন্ট সিস্টেম মানে ক্লিয়ারিং, চেক প্রসেসিং, এটিএম, পজ মেশিন, এগুলি দিয়ে যত ধরনের পেমেন্টের সিস্টেম আছে সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম কভার করে। ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে আমরা জানি ফাইন্যান্সিয়াল মার্কেট, মানে ইনস্টিটিউশন এবং মার্কেট যেটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে। আর মনিটরি সিস্টেম হচ্ছে এটা আসলে মানি সাপ্লাইকে কন্ট্রোল করে, এটা আসলে সেন্ট্রাল ব্যাংকের একটা ইস্যু, এটা মানি সাপ্লাইকে কভার করে। তাহলে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কিন্তু মানি সাপ্লাইয়ের বিভিন্ন অ্যাক্টিভিটিকে এক্সিকিউট করে, বাট পলিসি ডেভেলপমেন্ট, পলিসি
অ্যাডাপ্টেবিলিটির কাজটা কিন্তু ফাইন্যান্সিয়াল সিস্টেম করে না, এটা মনিটরি সিস্টেম করে। আর ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা পার্ট হচ্ছে পেমেন্ট সিস্টেম। ফাইন্যান্সিয়াল সিস্টেমে এলসি মানে সকল কাজ একত্রে জড়িত, এটার একটা পার্ট হচ্ছে পেমেন্ট, জড়িত পার্টটা হচ্ছে শুধু পেমেন্ট সিস্টেমের পার্ট। দেখেন আপনারা একটু ছোট্ট এক্সাম্পল দেখলেই হবে। পেমেন্ট সিস্টেমে আরটিজিএস, এমএফএস, এটিএম কার্ড, এগুলি হচ্ছে ইন্ডিকেটর এক্সাম্পল। আর ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে ব্যাংক, স্টক মার্কেট, বন্ড মার্কেট, এগুলি হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। আর মনিটরি হচ্ছে কারেন্সি, মনিটরি পলিসি, বাংলাদেশ ব্যাংক, রেপো রেট, এগুলি হচ্ছে মনিটরি সিস্টেম, যেগুলির মাধ্যমে আসলে ব্যাংক মানে সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে পুরো ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে মনিটর করে। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ টাকা অ্যান্ড কন্টাক্টলেস ক্যাশলেস পেমেন্ট, হোয়াট আর দ্য পেমেন্ট মেথড ইন বাংলাদেশ? এর মধ্যে কোন মেথডটা ওস্ট, কোন মেথডটা সবচেয়ে ফাস্ট, কোনটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? তিনটে আসতে পারে। কোনটা মোর ওয়াইড, অনেক বিস্তৃত, কোনটা সো ফাস্ট, আপনি কোনটা পছন্দ করেন? আপনার পছন্দটা আমি এখানে দেই নেই, আপনার পছন্দটা আমি নর্মালি মোস্ট ওয়াইড, যেটা অনেক লোকজনের কাছে যেটা গেছে সেটাকে আমি প্রেফার করি। আর ডিজিটাল ট্রান্সমিশন বা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমটা আমাদের দেশে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কোন কোন ধরনের হিন্ডার্ড বা প্রবলেম ফেস করি সেটার কথা বলা আছে পরের টুকুতে। টাকা পে বলেছি, ছোট্ট লাইন। কন্টাক্টলেস ক্যাশলেস ব্যাংকিং এর কথা বলেছি, যে পেমেন্ট মেড উইদাউট ফিজিক্যাল কন্টাক্ট উইথিন দ্য টার্মিনাল ইউজিং। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে যে নগদ, পে, বিকাশ, এগুলি মোবাইল ওয়ালেটের মাধ্যমে যেগুলি হয় সেগুলি। তারপরে ক্যাশলেস পেমেন্ট আরো হয় যে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্টের মাধ্যমে হয়। পেমেন্ট মেথড হচ্ছে, আমি বিভিন্ন পেমেন্ট মেথডের কথা বলেছি, আমরা বলেছিলাম পেমেন্ট মেথড হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, কার্ড, ইন্টারনেট, এটিএম পজ, চেক। তারপরে হচ্ছে আপনি যদি কিউআর কোড অ্যাড করেন, এটা আমরা চ্যাপ্টারে অনেকগুলি মেথডের কথা বলা আছে। তারপরে হচ্ছে আরটিজিএস, বিএফটিএন, তারপরে এনপিএসবি, এগুলি সব কিন্তু পেমেন্ট মেথডের মধ্যে পড়বে। তাহলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, কার্ড সিস্টেম আছে, ইন্টারনেট অনলাইন ব্যাংকিং আছে, এটিএম পজ মেশিন আছে, চেক আছে, তারপরে ক্লিয়ারিং আছে, তারপর আরটিজিএস আছে, তারপরে বিএফটিএন আছে, তারপরে এনপিএসবি আছে, তারপরে কিউআর কোড আছে। সকল কিছু কিন্তু এখানে অ্যাড করা যায়। হুইচ পেমেন্ট মেথড ইজ ওয়াইস্ট অ্যান্ড ফাস্টেস্ট? ওয়াইড হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, আর ফাস্টেস্ট হচ্ছে কন্ট্যাক্টলেস বা মোবাইল পেমেন্ট সার্ভিস। ঠিক আছে, তাহলে আপনাকে যদি বলে যে আপনি কোনটাকে সাপোর্ট করবেন, আপনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে সাপোর্ট করবেন। কারণ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন ওয়াইডেস্ট, ইনডাইরেক্টলি এটা কিন্তু ফাস্টেস্ট। কারণ কন্টাক্টলেস বা মোবাইল পেমেন্টটা তো এটার ভিতরে জড়িত। সো এটা আসলে দুইটা জিনিসকে কভার করে। যেহেতু এটা দুইটা জিনিসকে কভার করে, সো এটাকে আমি বলবো সবচেয়ে বেস্ট মেথড, দো ইট হ্যাভ সাম ডিমেরিটস অ্যাজ ওয়েল। চ্যালেঞ্জ টু ইমপ্লিমেন্ট ইলেকট্রনিক পেমেন্ট ইন বাংলাদেশ, আমাদের দেশে ইলেকট্রনিক পেমেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমাদের কি কি ফ্যাসিলিটিস বা কি কি প্রবলেম আমরা ফেস করি? ডিজিটাল লিটারেসি আমাদের নাই। রিক্সাওয়ালাকে যদি আপনি এবার মোবাইলে মানে কি জানি ওরা এটাকে বলা হয়, একটা সুন্দর করে বলে, একটা হচ্ছে বাটনওয়ালা ফোন, আর একটা হচ্ছে কি জানি বলে, ও স্ক্রিন টাচ ফোন ওরা বলে। মানে এটা মানে আন্ডার প্রিভিলেজ পার্সন যারা আছে, ধরেন আমি সোজা করে বলি, যারা এডুকেটেড না তারা দুই ফোনের নাম এই দুইভাবে নাম দেয়। এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ডিজিটাল ব্যাংকিংটা আপনি, তো আমাদের যদি আনপ্রিভিলেজ পার্সন আছে ব্যাংকে বা যদি ইন্ডাস্ট্রিতে চিন্তা করেন, নিয়ার অ্যাবাউট 80% আমাদের দেশে। এখন এদেরকে যদি ডিজিটাল বা ইলেকট্রনিক পেমেন্ট মেথডে নিয়ে আসতে চান, তাদেরকে আগে ডিজিটাল লিটারেসিটা কভার করতে হবে। আছে বাটন ফোন, মানে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড মনে রাখেন, পাসওয়ার্ড কি মনে রাখবেন, নিজের নামই মনে রাখে না, আবার পাসওয়ার্ড মনে রাখবে। সো ওদেরকে আপনি কিভাবে আনবেন? এটা অনেক ধরনের বড় একটা মানে হিন্ড্রেন বা ব্যারিয়ার। ইন্টারনেট মোবাইল কানেক্টিভিটি, এটা একটা বড় ধরনের ব্যারিয়ার, সবারই কানেক্টিভিটি থাকে না। অনেক সময় আপনারা নিজেরাও প্রবলেম ফেস করেছেন রাস্তায়, আপনার এমবি নাই, আপনার এমবি নাই, মোবাইলের কানেক্টিভিটি নাই, মানে আপনি ইন্টারনেট বা অন্য কোনো কাজ করতে পারছেন না। সো এটা যেমন অন্য অনেক ব্যাংকে আছে, অন্য অনেক কান্ট্রিতে আছে, মানে টোটাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে দেয়, পুরো এরিয়াই অটোমেটেড কভার হয়ে যায় মানে নেটওয়ার্কের ক্ষেত্রে। আমাদের তো কোম্পানিগুলি মানে অন্য দেশে বিজনেস করে একরকম, আমাদের দেশে করে একরকম। ট্রাস্ট ইস্যু, রেগুলেটরি, সিকিউরিটি কনসার্ন, ইনফ্রাস্ট্রাকচার কস্ট, ক্যাশ কালচার। আমাদের মধ্যে ক্যাশ কালচারটা একটা খুব ইম্পর্টেন্ট কালচার, যে আমরা ক্যাশ নিতে, নিয়ে আসতে, যেতে পছন্দ করি। এটাও আমাদের সাধারণত ইলেকট্রনিক পেমেন্টে বড় ধরনের বাধা সৃষ্টি করে। লাস্ট প্রশ্ন, বাট 10টা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনোভাবেই প্রশ্নটা মিস করা যাবে না। আই গেস এই প্রশ্নটা এবার আসবে পরীক্ষায়।
কোনোভাবে মিস করা যাবে না এই প্রশ্নটা। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বলতে বোঝায় কোনো একটা কান্ট্রির সাইজ, ইফিসিয়েন্সি, স্টেবিলিটি স্টেবিলিটি সকল কিছুর দিক থেকে উন্নতি। অর্থাৎ হলিস্টিক অ্যাপ্রোচে সামষ্টিকভাবে কোনো একটা কান্ট্রির ডেভেলপমেন্টটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ইন্ডিকেটর আছে অনেকগুলি, 5-6টা ইন্ডিকেটর মনে রাখতে হবে প্লিজ। ফার্দার মোর এটা নিয়ে একটা ম্যাথ আছে, আমরা ম্যাথের ক্লাসে আলোচনা করব। যিনি এই ফর্মুলাটা পারবেন না তিনি ওই ম্যাথটা কিন্তু পারবেন না। প্রথম যে ফর্মুলাটা আছে সেটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টার রিলেশন রেশিও। শুধু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে, ফাইন্যান্সিয়াল ইন্টার রিলেশন রেশিও, শর্ট করে যেটাকে বলা হয় এফআইআর। শর্ট নোটে এটা আসতে আসতে পারে, তারপরে ডেফিনেশনে আসতে পারে, ম্যাথ আকারে আসতে পারে, বড় প্রশ্নের জন্য অ্যাজ ওয়েল ইম্পর্টেন্ট। এটা কেউ মিস করতে পারবেন না, এই প্রশ্নটা সবাই সুন্দর করে একদম ভালোভাবে পড়ে যাবে। ওকে, এই প্রশ্নটাতে বলা হয়েছে যে financial interrelation ratio হচ্ছে the first basic aspect of financial structure of a country is a financial intermediate দরকার নাই, which shows the relation between a country's financial superstructure and its real infrastructure। জাস্ট এতটুকু জিনিস, কোন একটা কান্ট্রির ফাইন্যান্সিয়াল সুপারস্ট্রাকচার এবং রিয়েল ইনফ্রাস্ট্রাকচারটাকে যেই রেশিও দিয়ে দেখানো হয় সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইন্টার রিলেশন রেশিও। প্লিজ শুধু এতটুকু, আর লাইন দরকার নাই। এবার রেশিওটা কি? রেশিওটা হচ্ছে এফআইআর, মানে এই রেশিও ইজ ইকুয়াল টু এফ ডব্লিউ ওয়াই। এফ হচ্ছে অল ফাইন্যান্সিয়াল অ্যাসেট, কোন একটা দেশের সকল অ্যাসেট। আর ডি হচ্ছে ডেট সিকিউরিটি বা ইনক্লুডিং মানি, কোন একটা দেশের যত ধরনের ডেট সিকিউরিটি আছে সেটা হচ্ছে আহ, এই জায়গাটাতে এফ এর মধ্যে আবার দুইটা পার্ট আছে। এফ এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যেটাকে বলা হয় ডেট সিকিউরিটি, আর একটা হচ্ছে ইকুইটি সিকিউরিটি। দুইটাই এফ এর মধ্যে আছে। আর ওয়াই হচ্ছে ন্যাশনাল ওয়েলথ, একটা কান্ট্রির ন্যাশনাল ওয়েলথটা কি হয় সেটা। ন্যাশনাল ওয়েলথটা আবার কিভাবে বের করতে হয়? ন্যাশনাল ওয়েলথটা বের করতে হয় ডব্লিউ ইজ ইকুয়াল টু কে প্লাস এক্স। কে হচ্ছে ডোমেস্টিক টেনজিবল অ্যাসেট, আর এক্স হচ্ছে নেট ফরেন অ্যাসেট। নেট ফরেন অ্যাসেট হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্টের নেট অ্যামাউন্ট এখানে আসে। তাহলে ফর্মুলাটা আমার একটু মনে রাখতে হবে। আর শুধুমাত্র কান্ট্রির ফাইন্যান্সিয়াল সুপারস্ট্রাকচার এবং রিয়েল ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটার মধ্যে স্ট্রাকচারের রিয়েল সিনারিও কি সেটা হচ্ছে এখানে নিয়ে আসে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টার রিলেশন রেশিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আমি এমফাসাইজ দিচ্ছি এই কোয়েশ্চেনটার উপর। 2 নাম্বার, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন রেশিও। এটা এটা ছিল ইন্টার রিলেশন, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েশন, একই চিনি, একদম কাছাকাছি। তাহলে এখানেও আমরা একটু দেখি, এফআইএমআরটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট হেল্ড বাই দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর অল ফাইন্যান্সিয়াল অ্যাসেট। দুইটা পয়েন্ট দিয়ে সাধারণত এটা ব্যাখ্যা করা হয়, যে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট হেল্ড বাই দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর একটা হচ্ছে অল ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সকল ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেটা হোল্ড না করে তাদেরকেও ক্যালকুলেশনে নিয়ে আসা হয়। বলা আছে এটা ইট ডিনোটস দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য ইস্যু অফ ডোমেস্টিক নন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফরেন সেক্টর আর অ্যাবসর্বড অর হেল্ড বাই দ্য ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। অর্থাৎ এইখানে আমাদের কোন একটা ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের টোটাল অ্যাসেট কত থাকে আর হাতে আছে কত অ্যাসেট, এই দুইটার মধ্যে গ্যাপ অ্যানালাইসিস করা হয় ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন রেশিওর মাধ্যমে। এমন হতে পারে আপনার অডেল পরিমাণ ফিক্সড অ্যাসেট পড়ে আছে কিন্তু হাতে লিকুইডিটি কম, সে অবস্থায় আপনি কোন ধরনের ডিসিশন নেবেন সেটা ফাইন্যান্সিয়াল ভেরিয়েশন রেশিও থেকে আপনারা অ্যান্সার দিতে পারবেন। নিও ইস্যু রেশিও, শর্ট করে যেটাকে বলা হয় এনআইআর। এনআইআর হচ্ছে ইনক্রিজ ইন দ্য অ্যাসেট অফ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যেই পরিমাণ অ্যাসেটটা, বাড়তি অ্যাসেটটা আর কান্ট্রির টোটাল জিএনপি দিয়ে ভাগ করলে নেট ইস্যু রেশিওটা পাওয়া যায়। আপনারা এটাকে কখনো একদম ডিটেইল লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবেন না, কারণ লাইন বাই লাইন পড়লে এটা আপনারা পরীক্ষার হলে লিখতে পারবেন না। এটা একটু কনসেপ্ট বেস। আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে শুধুমাত্র ওই নামটা এবং ফর্মুলাটা এটার সাথে অ্যালাইন করে রাখবেন। Financialization ratio. The World Bank authorities study of Indian financial system in addition to above mentioned ratio also used in financialization ratio as a broad indicator of financial development of India. এটা ইন্ডিয়া থেকে, দেখেন ইন্ডিয়ার বই থেকে নেওয়া আসা, আমি আপনাদের বই থেকে নেওয়া আসা। ইন দিস আদার স্টাডি অফ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, গোল্ড স্মিথের মধ্যে এটা এটা বলা আছে। এইটা রেশিওটা যেটা ফাইন্যান্সিয়াল স্টেশন ফাইন্যান্সিয়ালাইজেশন রেশিও যেটা, সেটা হচ্ছে অল অ্যাসেটস অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভাইড বাই জিএনপি, অলমোস্ট এটার মতোই। দেন মনিটাইজেশন রেশিও বের করা হয় টোটাল মানি স্টককে
জিএনপি দিয়ে ভাগ করতে হবে। সাইজ অফ দ্যান অর্গানাইজেশন মানি মার্কেট, কোন একটা মানি মার্কেটের সাইজ, এটা একটা ফর্মুলা। এখানে দুইটা অ্যাপ্রোচের কথা বলা হয়, একটা হচ্ছে লিকুইডিটি প্রেফারেন্স অ্যাপ্রোচ আর একটা লোনেবল ফান্ড অ্যাপ্রোচ। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। লিকুইডিটি প্রেফারেন্স অ্যাপ্রোচ হচ্ছে আপনার কোনো একটা ব্যালেন্স শিটে লিকুইডিটির পজিশনটা কেমন আছে সেটা বোঝানোর জন্য এই অ্যাপ্রোচটা ব্যবহার করা হয়। লোনাবল ফান্ড হচ্ছে ব্যাংকের অ্যাকচুয়ালি কতখানি দায় আছে সেটা যে অ্যাপ্রোচের মাধ্যমে দেখানো হয়, সেটা হচ্ছে লোনাবল ফান্ড অ্যাপ্রোচ। এই দুইটা অ্যাপ্রোচ পার্থক্য আকারেও আপনাদের পরীক্ষায় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট পার্টটুকু, যেটা যে এই যে আমরা এখানে যতগুলি থিওরি পড়েছি অলমোস্ট 6টা, এই 6টা থিওরির মধ্যে আমাদের দেশের জন্য কোন থিওরিগুলিকে আপনি ইফেক্টিভ সুইটেবল মনে করেন? প্রথম অ্যান্সার, প্রথম দুইটা থিওরি আমাদের দেশে অ্যাভেল করা যায় না। ইন দ্য কন্টেক্সট অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ ফাইন্যান্সিয়াল ডেটা ইন বাংলাদেশ, দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফার্স্ট টু মেথডস, নেমলি এফআইআর এবং এফআইএমআর, মানে প্রথম যে দুইটা মেথডের কথা বলা হয়েছে, একটা হচ্ছে এফআইআর, এফআইআর মান হচ্ছে এফআইআর এটা, আর একটা হচ্ছে এফআইএমআর। এই দুইটা মেথড আমাদের দেশে ইউটিলাইজ করা যায় না। ফর কোয়ান্টিটিভ মেজারমেন্টস অফ দ্য ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ নট পসিবল, সম্ভব না। তাহলে এই দুইটা বাদ দিয়ে বাকি যে চারটা আছে, সেই চারটা আমরা আমাদের কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারি, আমাদের কান্ট্রি বা আমাদের স্পেসিফিক গোলের মাধ্যমে, কারণ এক একটা থিওরি এক একটা গোলের সাথে রিলেটেড। সো আপনি আসলে যেই থিওরিটি নিয়ে কাজ করবেন সেই থিওরিটির সাথে রিলেটেড অংশটাই আপনি ওই ওই থিওরিটাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাকি চারটার ক্ষেত্রে কোনো ধরনের স্পেসিফিকেশন দেয় নাই, আপনি যেটা যখন যেখানে দরকার সেটা আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট মডিউল 4 অ্যান্ড ইউর ব্রড কোয়েশ্চেন পার্ট। আসসালামু আলাইকুম। একটা কোয়েশ্চেন ছিল রে। জি। একটা কি- কোয়েশ্চেন ছিল। জি। এই যে ওই যে সুপার ফাইন্যান্সিয়াল সুপারস্ট্রাকচার বলতে কি বুঝাচ্ছি? আচ্ছা, এটা আমরা এই এখন আমি ওইটা ওখানে হাইড করে আসছি কারণ আমরা এখানে পড়বো এটা, মানে আমরা জি পার্থক্য সেটা এটা আছে, পার্থক্যের মধ্যে এটা আমরা আলোচনা করব। জি জি। ঠিক আছে, আমি ইচ্ছা করে বলিনি কারণ এখানে আমরা তো আলোচনা করতে হবে, সেজন্য আমি ওটা ওখানে বলিনি। এই শীটটা আপনাদের খুবই অর্গানাইজড শীট, সিম্পল ছোট ছোট জিনিস, শুধু মনে পড়ে যাবেন একটু একটু করে, মানে এটাতে কোনো চাপ নাই। যিনি 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু রিভিউ করলে এই শীটটা হয়ে যাবে, কোনো জিনিসের কোনো এমবিগুয়াস কোনো স্ট্রাকচার এখানে অ্যাড করা নাই। মানি মাল্টিপ্লায়ার বলতে কি বোঝায়? মানি মাল্টিপ্লায়ারের ফর্মুলা হচ্ছে 1/RR। আর আর মানে হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও, কোন একটা কান্ট্রির রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও এককে ওইটা দিয়ে ভাগ করলে মানি মাল্টিপ্লায়ার পাওয়া যায়। একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি আমরা এখানে, মানে আমার রিজার্ভ রিকোয়ারমেন্ট কত আছে, তাহলে মানি মাল্টিপ্লায়ারটা কত হবে। মানি মাল্টিপ্লায়ারটা মূলত ইউজ করা হয় মানি ক্রিয়েশনের ক্ষেত্রে, এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানি হচ্ছে সাধারণত ইজ এ কনসেপ্ট দ্যাট মানি অ্যাভেলেবল টুডে ইজ ওর্থ মোর দ্যান দ্য সেম অ্যামাউন্ট ইন ফিউচার ডিউ টু দ্য পোটেনশিয়াল আর্নিং ক্যাপাসিটি। মানে আমরা এখন আমার কাছে কত টাকা আছে এবং ইন ফিউচারে সেটা আমার কি ধরনের ভ্যালু অ্যাড করবে, সেইটা যে প্রসেসের মাধ্যমে বলানো হয় সেটার নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এটা আমরা ধরেন লেখা আছে ইফ ইউ আর প্রমিস 100 টাকা 1 ইয়ার ফ্রম নাও। আপনি ধরেন ফিক্সড করেছেন যে আপনি কোনো একজন ব্যক্তিকে কোনো একটা ব্যাংকে 1,000 টাকা রাখবেন এবং সেটার ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। তা প্রেজেন্ট ভ্যালু ওই টাকাটার বর্তমান মূল্যটা কি দাঁড়ায়? আপনি প্রমিস করেছেন কোনো একজন ব্যক্তিকে 1 বছর পরে 1,000 টাকা দিবেন এবং তার এগেইনস্টে তাকে আপনি 10% ইন্টারেস্ট দিবেন। ঠিক আজকের দিনে ওই অ্যামাউন্টের ভ্যালুটা কত দাঁড়ায়? আজকের দিনে ওই অ্যামাউন্টের ভ্যালুটা কত দাঁড়ায়, সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে ক্যালকুলেশন করা হয়। প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু আপনার যে ডিপোজিট দিচ্ছেন সেটা ডিভাইড বাই 1 প্লাস ইন্টারেস্ট রেট হোল টু দি পাওয়ার করলে যে অ্যামাউন্টটা বের হয়। এটা কিন্তু আপনাদের ওই যে বন্ড মার্কেটের একটা ফর্মুলা দিয়ে করা। তার মানে 1,000 টাকার, যেটা 1 বছর পরে আপনি 1,000 টাকা দিবেন, সেটার বর্তমান মূল্য হচ্ছে 909 টাকা। আবার আম্মু একটা, মানে ওনার একটা মার্কেট আছে, হ্যাঁ মার্কেট আছে, তো উনি মার্কেটে মার্কেটে ভাড়া দিবেন, 4টা দোকান আছে, তো 4টা দোকান উনি ভাড়া দিবেন। তো উনি বললেন যে আহ, দোকান ভাড়া হচ্ছে 4,000 টাকা করে, তাহলে 4টা মার্কেটের থেকে 16,000 টাকা ভাড়া আসে। 4টা না, 5টা, 20,000 টাকা ভাড়া আসে। আর এটার একটা অ্যাডভান্স নিতে হয়। এখন ভাড়াটিয়ার সাথে জোরাজুরি করছে যে আমাকে এটা অ্যাডভান্স দিতে হবে বা এটা দিতে হবে ওইটা দিতে হবে। এবং ওখানে একজন হঠাৎ করে, উনি খুব খুব শিক্ষিত না, একজন আমাকে বলল যে জাকির একটা কাজ করো, সেটা হচ্ছে এই যে তোমরা ওনার সাথে ডিড করছো 3 বছরের জন্য, তোমরা এই 3 বছরের ডিডে যে পরিমাণ অ্যামাউন্টটা হবে
ওই টাকাটা তোমরা একসাথে নিয়ে নাও, কারণ ওইটা ওই ধরেন আমাদের যে মার্কেটটা, আমার যে মার্কেট, এটা আমরা যাই না গ্রামে। তোমরা প্রতিদিন আসবে কিভাবে, ভাড়া নিবে কিভাবে? তোমরা এক কাজ করো, তোমাদের যেই যাদেরকে দোকান দিচ্ছ তাদেরকে বলো যে 4,000 টাকা করে, যে 20,000 টাকা, এটা 3 বছরের টাকাটা তোমাদেরকে একসাথে দিয়ে দিতে। তো আমার আম্মা আম্মা প্রথমে রাজি হয়নি, বলে যে না, আমি প্রতি মাসে মাসে নিব। ওই ব্যক্তি বলে যে না আপা, আপনি এটা নেন, এটা আপনার লাভ হবে। যারা দোকান নিচ্ছে তারা কিন্তু হিসাব করছে না, তারা বলে যে ঠিক আছে, আপনারা যদি পুরোটা একসাথে নিয়ে নেন নেন, আমার কোনো আপত্তি নেই। তো ওই লোক ছোট করে আমার আম্মুকে বলতেছে যে আন্টি, আপা আপনি এখন নেন, আরে আপনি 7 লাখ টাকা এখান থেকে পাবেন, এটা যদি এফডিআর করেন তাহলে তো আপনার 7,000 টাকা ইনকাম হয়ে যাবে। অথবা ফিক্সড ডিপোজিট করেন, যদি কোনো জায়গায় খরচও না করেন, তাহলে তো আপনার এই 20,000 টাকা ভাড়ার সাথে আরো 7,000 টাকা নতুন করে অ্যাড হয়ে যাচ্ছে, 7,000 টাকা ইনকাম হচ্ছে। আপনি নিচ্ছেন না কেন? আপনি এটাতে রাজি হন। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল এক্সাম্পল অফ টাইম ভ্যালু অফ মানি। আমার আম্মু পরে চিন্তা করলো, আমি বসে আছি, আমি চুপ চুপ করে দেখছি কি করে দুইজন। মানে বিলিভ মি, একটা গ্রামের, ধরেন মোড়লও না, গ্রামের একজন লোক, আমাদের শুভাকাঙ্ক্ষী, সে অ্যাডভাইস করলো যে তাহলে আপু আপা আপনি এটা করেন, নেন, আপনি এটাই না আপনার জন্য ভালো। আপনি প্রতি মাসে কিসের জন্য ভাড়া তুলতে আসবেন? এটা বলেন, এটা বলে আপনি ডিটটা করেন। লাস্ট পর্যন্ত সেভাবেই ডিট করেছে। বাট মানে আই এম সো ফ্যাবুলাস যে আমি পরে আঙ্কেলের সাথে আবার কথা বলছি, আপনার এই কনসেপ্টটা বলে যে এটা 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 এরকম। মানে আমি চিন্তা করলাম, আমাদের চেয়ে, আমরা ব্যাংকার বা আমরা যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বা ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে কাজ করি, তাদের মাথায় আমাদের চেয়ে বেশি টাইম ভ্যালু অফ মানি খেলে। ভ্যালোসিটি অফ মানি, ভ্যালোসিটি অফ মানি হচ্ছে রেফার ভ্যালোসিটি অফ মানি রেফার্স টু দ্য নাম্বার অফ টাইম এ ইউনিট অফ কারেন্সি সার্কুলেট ইন দ্য ইকোনমি উইথ এ গিভেন পিরিয়ড। একটা নির্দিষ্ট সময় একটা কারেন্সি কতটুকু জায়গায় মুভ করে সেটাকে বলা হয় ভ্যালোসিটি অফ মানি। প্রত্যেকটা কিন্তু আপনাদের শর্ট নোট পরীক্ষায় আসে। ভ্যালোসিটি অফ মানি কোন একটা কান্ট্রির জিডিপি কে মানি সাপ্লাই দিয়ে ভাগ করে বের করা হয়। ভ্যালোসিটি বের করার ফর্মুলা এখানে দেওয়া হয়েছে। ইফ জিডিপি ইজ 500 কোটি টাকা এবং মানি সাপ্লাই 100 কোটি টাকা, তাহলে ভাগ করলে এটা 5 হয়। দিস মিনস ইচ টাকা ইজ ইউজড 5 সেন্ট টাইম ইন ট্রানজাকশন ডিউরিং দিস পিরিয়ড। খুব সুন্দর একটা ব্যাখ্যা, যে একটা টাকা, আমরা বলি না আমার কাছে 20 টাকার নোট আছে, এটা 1 বছরে কয় জায়গায় ট্রান্সফার হয়, কয়জনের হাত ঘুরে, কয়টা ট্রানজেকশনে লিপ্ত হয়, এইটা হচ্ছে ভ্যালোসিটি অফ মানি দিয়ে বোঝা হয়। কেইনসের মানি ইকুয়েশন, এবং এটা দুইটা জিনিস আছে, ফিশারের ইকুয়েশন, কেইনসের ইকুয়েশন। এটা মেইনলি এতটুকু জায়গার চেয়ে আপনি সবার আগে এতটুকু জিনিস একটু মনে রাখবেন। লেখা আছে কেইনস প্রপোজ দ্যাট ডিমান্ড অফ মানি ডিপেন্ডস অফ ইনকাম অ্যান্ড ইন্টারেস্ট রেট। কোনো একটা কান্ট্রির ডিমান্ড অফ মানি ডিমান্ডটা ইনকাম এবং ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে পলিসি, শুধু পলিসিটা একটু, ফর্মুলাটা একটু মনে রাখলেই হবে। যদি এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করেছি, এটা অ্যান্সিলারি আপনারা পড়ে নিতে পারেন। ফিশারের সূত্রটা কি? ফিশার নমিনাল ইন্টারেস্ট রেট, রিয়েল ইন্টারেস্ট রেট এবং এক্সপেক্টেড ইনফ্লেশনের মধ্যে সম্পর্ক ক্রিয়েট করেছে তার এই ফর্মুলার মাধ্যমে। তাহলে নমিনাল ইন্টারেস্ট রেট, রিয়েল ইন্টারেস্ট রেট এবং এক্সপেক্টেড ইনফ্লেশনটাকে ফিশারের ফর্মুলাতে এসছে। আর কেইনসের ফর্মুলা আসলে বলেছে যে মানি ডিমান্ডটা ইনকাম এবং ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। যত ছোট করে পড়া যায়, কিন্তু ছোট পড়তে গিয়ে বেসিক জিনিসটা যাতে মিস না হয়। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, কিউআর কোড, আরটিজিএস, পিএফটিএন, পজ মেশিন, এনপিএসবি, ই মানি, এগুলি আমি কিছুই পড়বো না, বিকজ এগুলি সব আমরা জানি। ছোট্ট করে 4 লাইন, 2 মার্কসের জন্য এনাফ, 2 মার্কসের জন্য এনাফ। শুধু একবার একবার চোখ বুলালেই হবে, আর ডিটেল করতে হবে না। কর্দে হাসানা, এটা হচ্ছে ইনভেস্টমেন্টের মানে মডিউল নাম্বার 6 এর প্রশ্ন আমরা পড়েছি। কর্দে হাসানা হচ্ছে এমন এক ধরনের লোন যেটার এগেনস্টে কোনো ইন্টারেস্ট ক্রিয়েট হয় না, এটাকে ভ্যানুভেলেন্ট লোন বলা হয়। রাহান মানে হচ্ছে প্লেস, অর্থাৎ আমরা যে ল অ্যান্ড প্র্যাকটিসে যে প্লেসটা পড়ি সেটা হচ্ছে রাহান। অর্থাৎ কোনো একটা সিকিউরিটি ও সিকিউরিটি লোন দেওয়া ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের কাছে, এবং সেটা ব্যাংকের কাছে জমা থাকা, ব্যাংক কাউন্টারে জমা থাকে, এটাকে বলা হয় রাহান। সুকুক ইসলামিক বন্ড, আমরা এটা আলোচনা করেছি, শেয়ার এবং বন্ড এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি মডিউল 6-এ। সুকুক হচ্ছে এক ধরনের ইসলামিক বন্ড। সুকুক এবং বন্ডের মধ্যে পার্থক্য কি, এটা আমাদের একটা প্রশ্ন আছে, আমরা পার্থক্য সেটা দেখব। সুকুক হচ্ছে, বন্ড হচ্ছে এটা ফিক্সড ইন্টারেস্ট রেট থাকে, সুকুকে কোনো ইন্টারেস্ট থাকে না। সুকুক হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির অ্যাসেটের অংশীদার হবেন, সেখান থেকে আপনি প্রফিটটা জেনারেট করলে সেই প্রফিটের অংশ পাবেন। বন্ডের ক্ষেত্রে আপনার ইনকামটা ফিক্স থাকে।
তাকাফুল শরিয়া ভিত্তিক একটা ওয়ার্ড, এটা বাংলা অর্থ হচ্ছে ইসলামিক ইন্স্যুরেন্স। অর্থাৎ আমাদের যেমন কনভেনশনাল ব্যাংকগুলি বিভিন্ন কাজে সিকিউরিটির জন্য ইন্স্যুরেন্স নেয়, ইসলামী ব্যাংকিংও তাদের বিভিন্ন কাজে ইন্স্যুরেন্সের প্রথাটা চালু করেছে, সেই ইন্স্যুরেন্সটাকে বলা হয় তাকাফুল। জাকাত ইসলামী ব্যাংকিং এর ইউনিক একটা ফর্মুলা বা প্যাটার্ন বা ফিচার, যেখানে জাকাতকে অ্যাড করা হয়েছে ইসলামী ব্যাংকিং এ, তাদের সকল ইনকামের সাথে জাকাতকে লিঙ্ক আপ করা হয়েছে, ওয়ারাস কনভেনশনাল ব্যাংক জাকাতকে প্রায়োরিটি দেয় না। গ্রিন ব্যাংকিং রিডিং এবং এক্সাম্পল দেওয়া আছে, পড়লেই পারবেন। ডেফিনেশন অফ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পড়লেই পারবেন। এগুলি যেগুলি আমি জানি যে আপনাদের গ্রিপের মধ্যে আমরা আলোচনা করেছি, সেগুলি আমি মানে স্কিপ করছি বা একটু ছোট করে বলছি। ডেফিনেশন অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আলোচনা করেছি, রিক্সাওয়ালার অ্যাকাউন্ট, ফার্মারের অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, আনপ্রিভিলেজ পার্সনদের অ্যাকাউন্ট। আমার খুব পছন্দের একটা টপিকস, মানে আমি ওই আতাউর রহমান স্যার আগে যে গভর্নমেন্ট ছিলেন, গভর্নর ছিলেন, এটা ওনার ইনিশিয়েটিভস, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইনিশিয়েটিভস, যেটা আমাদের ইন্ডাস্ট্রিটাকে, মানে ইন্ডাস্ট্রির ব্যাংকিং সাইডটাকে খুব বেশি এক্সটেন্ডেড করেছে, ওয়াইড রেঞ্জের ব্যাংকিং নিয়ে আসছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে। আগে শহর অঞ্চলে ব্রাঞ্চ ছিল, এখন দেখেন প্রত্যন্ত গ্রামে ব্রাঞ্চ ব্যাংকিং ছড়িয়েছে। এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা পার্ট। এজেন্ট ব্যাংকিং ইম্পর্টেন্ট। সাস্টেনেবল ফাইন্যান্স রেফার টু এ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস দ্যাট টেক ইনটু অ্যাকাউন্ট এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং গভর্নেন্স কনসিডারেশন। কোনো একটা কান্ট্রির এমন ফাইন্যান্স, যে ফাইন্যান্সটা সেই কান্ট্রির এনভায়রনমেন্টাল ইস্যুসটাকে মাথায় রাখে, সোশ্যাল গ্যাদারিং বা সোশ্যাল এম্পাওয়ারমেন্টটাকে মাথায় রাখে, এবং গভর্নেন্সটা এনশিওর হয়েছে কিনা সেটাও সাধারণত মাথায় রাখে। এক্সাম্পল বলা আছে, সোলার এনার্জিতে আপনি যদি মানে ইনভেস্টমেন্ট করেন, এটা সাস্টেনেবল ফাইন্যান্স। আপনি যদি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ইনভেস্ট করেন, ধরেন কেউ পুরনো পুরনো ওয়েস্টেজ জিনিসপত্রগুলি রিনোভেশন করে নতুন প্রোডাক্ট তৈরি করছে, এটা ডেফিনেটলি সোসাইটির জন্য ভালো। এনার্জি এফিসিয়েন্সি ম্যানুফ্যাকচারিং এ যদি আপনি ইনভেস্ট করেন, এটাও সোসাইটির জন্য ভালো। ইকো ফ্রেন্ডলি হাউজিং প্রজেক্টে যদি আপনি ইনভেস্ট করেন, অল আর সাস্টেনেবল ফাইন্যান্স। সোজা করে বলা আছে, আপনি শুধু রিডিং পড়ে এক্সাম্পলগুলি মনে রাখলেই পরীক্ষার জন্য এনাফ। গ্লোবালাইজেশন অফ ব্যাংকিং আমার মনে হয় এটা বলার দরকার নাই, কারণ আপনি এখন বাংলাদেশ থেকে চাইলে আপনার ছেলে লন্ডনে এখনই টাকা পাঠালে সে এখনই টাকা তোলার মতো অবস্থা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। মানে আমার মনে হয় গ্লোবালাইজেশনের চেয়ে বড় এক্সাম্পল দেওয়ার কিছু নাই। অ্যাসিমেট্রিক ইনফরমেশন আমরা পড়েছি, ইমব্যালেন্স ইনফরমেশন, যেটা আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে ইনফ্যাক্ট কলাপস করেছে। অ্যাডভার্স সিলেকশন হচ্ছে অ্যাসিমেট্রিক ইনফরমেশনের কনসিকুয়েন্সেস, রেজাল্ট। মোরাল সাসেশন হচ্ছে মানসিকভাবে মোরাল সাসেশন হচ্ছে মানসিকভাবে, মানে আপনি আপনার সাথে যুদ্ধ করা। আপনি একটা খারাপ কাজ করার পরে নিজের ভিতরে আমরা বলি না, আমি সারা রাত ঘুমাতে পারি না কেন, একটা রং কাজ করে আসছি, নিজের কাছে মনে হচ্ছে, নিজের কাছে অপরাধ বোধ মনে হচ্ছে, যেটাকে আমরা বলি, এটাকে বলে মোরাল সাসেশন। অর্থাৎ আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, আমি কোনো একটা কাজ করেছি, আহ, আমি মানে মানে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে করি নাই, বা নির্দিষ্ট নিয়মকে ফলো করি নাই, বাট কেউ আমাকে এটা ধরিয়ে দেওয়ার পরে আমি অ্যানালাইসিস করছি, অনুশোচনা করে সেটা শুধরানোর চেষ্টা করা, এটা হচ্ছে মোরাল সাসেশন। রেগুলেটরি ফরবিয়ারেন্স, এটা কিন্তু শর্ট নোট আসছিল একবার। রেগুলেটরি ফরবিয়ারেন্স হচ্ছে, ইট ইজ দ্য প্র্যাকটিস অফ অ্যালাউইং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টু কন্টিনিউ অপারেটিং ইভেন হোয়েন দে ডু নট মেট রেগুলেটরি স্ট্যান্ডার্ডস, ওপেন টু অ্যাভয়েড সিস্টেমেটিক রিস্ক অর প্যানিক। Example, during banking crisis, regulators may allow bank to operate despite capital shortfalls, hoping they will recover over time. এটাকে বলা হয় রেগুলেটরি ফরবিয়ারেন্স। হয় না, অনেকগুলি ব্যাংকের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক নিয়ম নীতি তোয়াক্কা না করে নোটিশও করে দিয়েছে, তারপরে হচ্ছে তাদেরকে ক্যাপিটাল ফল্টার সুবিধা দিয়েছে, সিআরআর এসএলআর মেনটেন করার জন্য লম্বা সময় দিয়েছে। সকল কিছুর মূল কারণ হচ্ছে ডিপোজিটের দ্বারা যাতে কনফিডেন্স নষ্ট না হয়। এই অ্যাক্টিভিটিস গুলিকে বলা হয় রেগুলেটরি ফরবিয়ারেন্স। খুব ইম্পর্টেন্ট, সুন্দর টপিকস। রিয়েল বিল ডক্ট্রিন আমরা পড়ে আসছি, শিফটেবল থিওরিটা আমরা পড়ে আসছি, অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরিটাও আমরা পড়ে আসছি। তিনটা, আমি ওই যে একটু আগে আপনাদেরকে ভেটেনুটস কনফারেন্স, গোল্ড স্ট্যান্ডার্ড ফর্মুলা, তারপরে স্মিথসোনিয়ান এগ্রিমেন্ট, যে তিনটা ওয়ার্ড বলেছি, সেই তিনটা ওয়ার্ডের সাথে আরো তিনটা ওয়ার্ড হচ্ছে রিয়েল বিল ডক্ট্রিন, শিফটেবিলিটি থিওরি, অ্যান্টিসিপেটেড থিওরি। শুধুমাত্র থিওরিটা কি, 2 লাইনে একটু মনে রাখবেন, ব্যাখ্যা মনে রাখার দরকার নাই, একটু কনসেপ্টটা মনে রাখলে হবে। রিয়েল বিল ডক্ট্রিন থিওরিতে বলা হয়েছে, টা বেজে গেছে, দিস ডক্ট্রিন থিওরি ইজ দ্য প্রিন্সিপাল দ্যাট কমার্শিয়াল ব্যাংক শুড প্রোভাইড ক্রেডিট অনলি ফর শর্ট টার্ম
মানে ইস্যুসগুলিতে যে ফাইন্যান্সিংটা করা হচ্ছে সেটা হচ্ছে রিয়েল বিল ডক্ট্রিন। শিফটেবল থিওরি হচ্ছে একটা অ্যাসেট মানে একটা ফাইন্যান্স অন্য জায়গায় কনভার্ট করা। অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি হচ্ছে আমি ইনকাম যে জায়গায় বেশি সেই জায়গায় ফাইন্যান্স করা, এটা হচ্ছে অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি। ওটিসি মার্কেট হচ্ছে সেকেন্ডারি মার্কেটের একটা পার্ট, মানে যেখানে শেয়ার এবং শেয়ারগুলি শেয়ার কেনা বেচা হয় প্রতিনিয়ত, একটা পার্ট যেটা সাধারণত ওভার দ্য কাউন্টার মার্কেট বলা হয় ওটিসি মার্কেটে। ওভার দ্য কাউন্টার মার্কেট, ওটিসি মার্কেটে যেটা হয় যে রেগুলার শেয়ার মার্কেটে সেকেন্ডারি মার্কেটের বাহিরে আরেকটা ট্রেডেড শেয়ার মার্কেট আছে, এটাকে বলা হয় ওটিসি মার্কেট, এবং সেখানে সাধারণত ফ্র্যাকশনাবল শেয়ারগুলি বাই সেল করা হয়। ক্যামেল স্টেটিং, ক্যামেল স্টেটিং এ 5টা ক্যামেল স্টেটিং আছে, এটা কি আমরা এটা জানি সবাই, অফ ব্যালেন্স শিট আইটেম বলেছি। জাঙ্ক বন্ড, এটাকে আরেকটা আরেকটা নাম হচ্ছে স্পেকুলেটিভ গ্রেড বন্ড। জাঙ্ক বন্ড আর ডিফাইন্ড অ্যাজ এ speculative grade bond which are rated below investment grade by credit trading agency such as Moody's and other poor। অন্য সকল কোম্পানি যেই শেয়ারগুলির রেটিংটা খারাপ, স্ট্যাটাসটা খারাপ, সেই শেয়ারগুলিকে বলা হয় জাঙ্ক, জাঙ্ক বন্ড, জাঙ্ক, জাঙ্ক বন্ড। আমরা যে জাঙ্ক ফুড খাই না সেই ওয়ার্ডটা আসলে এখান থেকে এসছে। জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ড হচ্ছে জিরো কুপন বন্ড অলসো রেফার টু এ ডিসকাউন্টেড বন্ড, অর্থাৎ আপনি ডিসকাউন্টে বন্ডটা কিনবেন, অর্থাৎ বন্ডের ফেস ভ্যালু আছে 10 টাকা, আপনাকে বলবে যে এটা আপনি 8 টাকা কিনেন, অন ম্যাচুরিটিতে আপনাকে এটা 10 টাকা দেওয়া হবে। এই ধরনের বন্ডকে বলা হয় জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের ইল্ড অফ ম্যাচুরিটি বের করার ফর্মুলা আছে, এটা আমরা ইল্ড অফ ম্যাচুরিটির ফর্মুলাটা আমরা ম্যাথেও ব্যবহার করেছি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা লাস্ট সিফাত আছে কিনা জানি না আমি, বা যারা লাস্ট চ্যাপ্টার কিছু শর্ট নোটকে বলেছে যে একটু কঠিন মনে হচ্ছে তাদেরকে জিস টাকার এখানে আমরা শর্ট নোটগুলি দিয়ে দিয়েছি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা হচ্ছে আহ, আহ, বাংলাদেশের একটা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন বা গভর্নমেন্ট অফিস, যারা সাধারণত স্টক এক্সচেঞ্জ এবং আইপিও ইস্যু, মিউচুয়াল ফান্ড এগুলি মনিটর করে। লন্ডন ইন্টারব্যাংক অফার রেট, সোফার সিকিউর ওভারনাইট ফাইন্যান্সিং রেট, এটা আমরা ইকোনমিক্সে পড়েছি। এটা হচ্ছে একটা বেঞ্চমার্ক, যে বেঞ্চমার্কের উপর বেস করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ম্যানেজ করা হয় সোফার রেটে। সোফার রেটে ইম্পর্টেন্ট, লাইভর রেটে এখন আর অ্যাপ্লাই হয় না, সুতরাং এটা না পড়লে হবে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আছে আপনাদের শর্ট নোট, এমআরএ। এমআরএ কি কাজ করে, কোন পলিসিতে তাদের ক্রিয়েট হয়েছে। ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট ইজ এ স্পেশাল পারপাস অ্যাকাউন্ট মেনটেন বাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সাধারণত হোল্ড ফান্ড ইন ট্রাস্ট অন বিহাফ অফ দ্য ক্লায়েন্ট অর থার্ড পার্টিস। থার্ড পার্টির ট্রাস্টে যেখানে ফান্ড রাখা হয় এটাকে বলে ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, যেটাকে আমরা টেম্পোরারি জিএল বলতে পারি, বলি কিন্তু কি হয় ওই জিএল এ রাখেন কি, ওই জিএল এ রাখেন, আমি এক্সাম্পল দিচ্ছি দুইটা। প্রথমত, কেউ একজন এফডিআর করবে, তার সেভিংস অ্যাকাউন্ট নাই, তাহলে উনি ক্লিয়ারিং এ চেক দিয়েছে, ক্লিয়ারিং থেকে টাকাটা এসে একটা অ্যাকাউন্টে ঢুকবে, তার 1-2 ঘন্টা পরে টাকাটা ঢোকার পরে আপনি হচ্ছে এফডিআর করবেন। এই যে অ্যাকাউন্টে টাকাটা রাখছে তিনি, এটা কিন্তু তার অ্যাকাউন্টও না, ব্যাংকের পার্মানেন্ট অ্যাকাউন্টও না, বাট এই অ্যাকাউন্টের মাধ্যমে পরে ট্রানজেকশন হয়, এটাকে বলে ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট। আরেকটা অ্যাকাউন্ট আছে, আরেকটা এক্সাম্পল বলি, আরেকটু মজার, সেটা হচ্ছে ক্যাশে অনেক সময় আপনাদের এক্সেস অ্যামাউন্ট হয়, ধরেন কাউকে টাকা দিতে গিয়ে একটা বান্ডেল টাকা দেন না, 50,000 টাকা এক্সেস হয়েছে, এটা আপনি কোথায় রাখেন, এটাও একটা জিএল মেনটেন করা হয়। হ্যাঁ, একটা জিএল এ রাখা হয়, তাহলে ওই জিএলটা রাখছেন কি ট্রাস্ট বেসিসে, ওই জিএলটা রাখছেন, ওই জেলার ট্রাস্ট বেসিসে রাখছেন, এবং এটা ডিনোমিনেশন দিয়ে সাধারণত এটা রাখা হয়। সো ট্রাস্ট কাম সেটেলমেন্টটা মূলত ট্রাস্ট বেসিস অ্যাক্টিভিটিস গুলির জন্য ব্যবহার করা হয়। ডেফিনেশন অফ প্রাইস স্টেবিলিটি, প্রাইস স্টেবিলিটি মানে হচ্ছে যে প্রসেসের মাধ্যমে ইন্ডাস্ট্রির প্রাইসটাকে স্টেবল করা হয়। রুডিমেন্টারি ফাইন্যান্স মানে হচ্ছে যে ফাইন্যান্সটা আসলে ট্রেডিশনাল বা হিস্ট্রিক্যাল বেসের উপর বেস করা যে ফাইন্যান্সিং, সেটাকে বলা হয় রুডিমেন্টারি ফাইন্যান্স। ইল্ড অফ ম্যাচুরিটি আমরা ম্যাথের মধ্যে পড়েছি, ইল্ড অফ ম্যাচুরিটি হচ্ছে কোনো একটা ফাইন্যান্সের অন ম্যাচুরিটিতে আমি ইন্টারেস্ট সহ কত রিটার্ন পাচ্ছি, অথবা রিটার্ন পাওয়ার ক্যালকুলেশনটা কত, সেটাকে বলা ইল্ড অফ ম্যাচুরিটি। অর্থাৎ ম্যাচুরিটিতে আমি এটা কত ইন্টারেস্ট রেটে আমার ইনকামটা যাচ্ছে, কনভার্ট হচ্ছে, সেটা ইল্ড অফ ম্যাচুরিটির মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারি। ক্রিপ্টোকারেন্সি একটা বিশেষ ধরনের কারেন্সি, যে কারেন্সিটা সাধারণত বিটকয়েনের মাধ্যমে পরিচালিত হয়, এবং এখানে অরিজিনেটর যারা ডিজিটালি ট্রানজেকশন করে তাদের পরিচয় হাইড করা হয়, এবং এটা আমাদের দেশে নন লিগ্যাল একটা কারেন্সি, এটা আমাদের দেশে কিন্তু লিগ্যাল না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জানি। এবার আসি, যদি পার্থক্যের কথা বলি, ডিফারেন্স বিটুইন ডিমান্ড পুল অ্যান্ড কস্ট পুল ইনফ্লেশন, এটা আসছে পরীক্ষা আপনাদের, ইকোনমিক্স আপনারা পড়েছেন। ডিমান্ড পুল মানে হচ্ছে ডিমান্ডের উপর বেস করে যেই ইনফ্লেশনটা কভার করে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর। আর কস্ট পুল ইকোনমিক্স হচ্ছে হ্যাপেন্স হোয়েন
প্রোডাকশন কস্ট ইনক্রিজ, প্রোডাকশন কস্ট বাড়ার কারণে যে ইনফ্লেশনটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। আর ডিমান্ড বাড়ার কারণে যে ইনফ্লেশনটা হয় সেটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। দুই রকমই হতে পারে, ডিমান্ডও বাড়তে পারে অনেক সময়, কস্টও বাড়তে পারে অনেক সময়, আবার দুইটার মিক্সও হতে পারে। ডিমান্ড বাড়ে, রমজানের সময় খেজুরির ডিমান্ড বাড়ে, তখন প্রাইসটা যে বাড়ে বা মার্কেটে যে ইনফ্লেশনটুকু যতটুকু বাড়ে সেটা ডিমান্ড পুল ইনফ্লেশনের জন্য হয়। আর কস্টফুল ইনফ্লেশনটা মানে সাধারণত ক্রিয়েট হয় কখন, যখন রমজান বা রোজা, রমজানের সময় বা ঈদের সময় লোকজন অনেক বেশি বাই করে, তাদের খরচের পরিমাণটা বেড়ে যায়। এই খরচ বেড়ে যাওয়ার কারণে যে ইনফ্লেশনটা ক্রিয়েট হয়, দ্যাট ইজ কল্ড কস্ট পুশ ইনফ্লেশন। খুব ইম্পর্টেন্ট এটা। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট আমরা আলোচনা করে আসছি। মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টগুলি সাধারণত 1 বছরের কম ম্যাচুরিটির পেপারগুলি বা ডকুমেন্টগুলি যেখানে বাই সেল হয় সেটা মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেটে সাধারণত 1 বছরের বেশি অ্যামাউন্টের বা টেনরের ইনস্ট্রুমেন্টগুলি বাই সেল হয়। মূল পার্থক্য হচ্ছে মানি মার্কেট ফোকাস অন লিকুইডিটি অ্যান্ড সেফটি, ক্যাপিটাল মার্কেট এমফাসাইজ অন লং টার্ম রিটার্ন ইনভেস্টমেন্ট। খুব ইম্পর্টেন্ট। রেপো, রিভার্স রেপো। রেপো রেট হচ্ছে যে রেটে আমরা কোন সেন্ট্রাল ব্যাংকের কমার্শিয়াল পেপার বা অ্যাসেটগুলি বাই করি। আর রিভার্স রেপো হচ্ছে আমরা যেটা যে রেটে বাই করি। আর রিভার্স রেপো হচ্ছে সেন্ট্রাল ব্যাংক তার প্রয়োজনে আবার আমাদের কাছ থেকে তাদের অ্যাসেটগুলি, কমার্শিয়াল পেপার, বন্ড, এগুলি যখন বাই করে নেয় সেই রেটটাকে বলা হয় রিভার্স রেপো রেট। সিআরআর মেনটেন করতে হয় ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলিকে 5% করে মেনটেন, মানে এখন কি সিআরআর 5? আপনাদের এখন সিআরআর কি 5? ইনফরমেশনটা পারবো। সিআরআর মেনটেন করতে হয় 5, মানে এটা ইনফরমেশনটা একটু মিস আছে। এখন হ্যাঁ, সিআরআর হচ্ছে 4%, সো এটা 5টাকে 4 লিখবেন। ট্রেডিশনাল ব্যাংকের জন্য এসএলআর হচ্ছে 13%, আর ইসলামী ব্যাংকের জন্য এসএলআর হচ্ছে 5.5%। তাহলে সিআরআর সবার জন্য 4, আর এসএলআর হচ্ছে ট্রেডিশনাল ব্যাংকগুলির জন্য 13, ইসলামী ব্যাংকগুলির জন্য হচ্ছে 5.5। তাহলে এটা একটু কারেকশন হবে, এটা একটু কারেকশন হবে। সিআরআরটা হবে 4, দুইজনে এটা 4। আর এসএলআর 13, ঠিক আছে। আর এসএলআর আবার দুটো ভাগ আছে, কমার্শিয়াল ব্যাংকগুলির জন্য 13, ইসলামী ব্যাংকগুলির জন্য 5.5। ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, পরীক্ষা আসবে এটা। ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক গ্রোথটা হচ্ছে সাধারণত ইকোনমির হলিস্টিক অ্যাপ্রোচ, মানে রেফার্স টু দ্য ইনক্রিজ ইন কান্ট্রিজ আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিস ওভার টাইম। আর মানে গুডস এবং সার্ভিসটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, এটা হচ্ছে ইকোনমিক গ্রোথের পার্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে সামষ্টিকভাবে সকল উপাদানের আহ, মিশ্রণে কান্ট্রির যদি উন্নতি হয় তখন সেটাকে আমরা বলি ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা যানবাহন, যোগাযোগ ব্যবস্থা, স্যালারি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সকল কিছু এটার সাথে জড়িত। মূলত ইকোনমিক গ্রোথটা ইকোনমিক ডেভেলপমেন্টের একটা পার্ট। ইকোনমিক গ্রোথ ছাড়া ইকোনমিক ডেভেলপমেন্টটা পসিবল না। স্টক ভার্সেস বন্ড। স্টক হচ্ছে রিপ্রেজেন্ট ওনারশিপ, আর বন্ড হচ্ছে আপনার একটা দায় ক্রিয়েট করে, যেটা থেকে আপনার নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পান। স্টকের ক্ষেত্রে নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পান না, এটা যত বেশি আপনার কোম্পানির পজিশন ভালো হবে, অ্যাজ এ ওনার আপনি সেটার একটা অংশ পাবেন। এসটিএম এবং এইচএফটি সিকিউরিটিজ, এটা আসলে পরীক্ষা আসছে একবার আপনাদের, সেজন্য আমার দেওয়া, বাট এটা মানে আপনাদের পরীক্ষা কতটুকু আসবে আই এম নট শিওর। এসটিএম মানে হচ্ছে সিকিউরিটিজ হেল্ড টু ম্যাচুরিটি, আর এইচএফটি হচ্ছে হেল্ড ফর ট্রেডিং। এইচ মানে এইচটিএমটা ব্যবহার করা হয় সিকিউরিটিজ দ্যাট এ ব্যাংক ইন্টেন্ড টু হোল্ড আনটিল ম্যাচুরিটি, ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখা। আর সিকিউরিটিজ বট ফর শর্ট টার্ম প্রফিট থ্রু ট্রেডিং, এটা হচ্ছে বাই করা, নতুন করে বাই করাটাকে এটা মিন করে। ইম্পর্টেন্ট আছে যদি আমি ওই চ্যাপ্টার কথা চিন্তা করি, লাস্ট চ্যাপ্টারের কথা চিন্তা করি। নমিনাল অ্যান্ড রিয়েল ইন্টারেস্ট। নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে দ্য স্টেটেড অর অ্যাডভার্টাইজ রেট উইদাউট অ্যাডজাস্টমেন্ট অফ ইনফ্লেশন। নমিনাল ইন্টারেস্ট রেটে ইনফ্লেশনটাকে বাদ দেওয়া হয় না, রিয়েল ইন্টারেস্ট রেটে নমিনাল ইন্টারেস্ট রেট থেকে ইনফ্লেশনটাকে বাদ দেওয়া হয়। তাহলে রিয়েল ইন্টারেস্ট রেট সবসময় কম থাকে, নমিনাল ইন্টারেস্ট রেটে বেশি হয়। তাহলে কোনো কান্ট্রির যদি ইনফ্লেশনটা ক্যালকুলেশনে আনা হয় তখন সেটাকে আমরা বলবো নমিনাল ইন্টারেস্ট। এ ব্যাংক অফার 9% ইন্টারেস্ট অন এ সেভিংস অ্যাকাউন্ট, এটা নমিনাল ইন্টারেস্ট, বিকজ এখানে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করা হয় না। রিয়েল ইন্টারেস্ট হবে নমিনাল ইন্টারেস্ট থেকে ইনফ্লেশন রেটটাকে বাদ দিলে সেটা হবে রিয়েল ইন্টারেস্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এফডিআই এবং এফপিআই। এফডিআই হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফপিআই হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বাই এ ফরেন কান্ট্রি, ফরেন এন্টিটি ইনটু ফিজিক্যাল অ্যাসেট অর বিজনেস ইন বাংলাদেশ। আর ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেট লাইক স্টকস অর বন্ড উইদাউট কন্ট্রোল ওভার এ কোম্পানি, এটাকে বলা হয় পোর্টফোলিও, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট।
এটা আমাদের জন্য খুব ভালো। এটা কিন্তু টু সাম এক্সটেন্ট এটা একটু আমাদের জন্য রিস্কি হয়। মাইক্রো ক্রেডিট অ্যান্ড মাইক্রো মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স দুইটা ওয়ার্ড, দুইটাই কিন্তু মাইক্রো, বড় ছোট, বড় না কিন্তু দুইটাই ছোট। মাইক্রো ক্রেডিট হচ্ছে স্মল লোন গিভেন টু পুয়ার অর লো ইনকাম পিপল, আর মাইক্রো ফাইন্যান্স হচ্ছে বর্ডার সিস্টেম প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সার্ভিস টু দ্য পুয়ার। অলমোস্ট কাছাকাছি। ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট ইকোনমিক্সে আমরা পড়ে আসছি। কোনো একটা কান্ট্রির ওভারঅল কোনো একটা কান্ট্রির বাই সেল, মানে কোনো একটা কান্ট্রির ফরেন কারেন্সির বাই সেলটা হিসাবে আসে ব্যালেন্স অফ ট্রেডে। আর ব্যালেন্স অফ পেমেন্ট, সরি, ব্যালেন্স অফ পেমেন্টে আসে টোটাল কান্ট্রির সকল ধরনের ফরেন কারেন্সির বাই সেল, গভর্নমেন্টের বাই, তারপরে ইম্পোর্টের এগেনস্টে সেল, এক্সপোর্টের এগেন্টে আসা, রেমিটেন্স ঢুকা, সকল জিনিসকে এখানে কাভারেজ করা হয়। সকল জিনিসকে ওখানে কাভার অফ করা হয়। আর স্পট, ফিউচার, ফরওয়ার্ড অ্যান্ড অপশন রেট। স্পট রেট আমরা ডেইলি বেসিসের যেটা অ্যাপ্লাই করি, ফিউচার মানে ভবিষ্যতের জন্য যে রেটটা ফিক্সড করা হয়, আর ফরওয়ার্ডও দুইটা একই জিনিস। অপশন মার্কেটটা হচ্ছে যেখানে অপশন দেওয়া থাকে, যে আমি বাই সেলের অপশনটা আমি আমি নিতে পারি। অপশন ফ্যাসিলিটিসটা যেখানে দেওয়া হয় সেটা নাম হচ্ছে অপশন মার্কেট। কোন মার্কেটে দেওয়া হয় এক্সাম্পল দেওয়া আছে। লিগ্যাল ভার্সেস নন লিগ্যাল টেন্ডার, প্রথম চ্যাপ্টার থেকে। লিগ্যাল টেন্ডার হচ্ছে মানি দ্যাট মাস্ট বি অ্যাকসেপ্টেড ফর পেমেন্ট অফ ডেট বাই ল, মানে লিগ্যালি যেটা মানি, আর যেটা লিগ্যাল না সেটা নন লিগ্যাল বলা হয়, যেমন আমরা ক্রিপ্টোকারেন্সির কথা বলেছি। ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সুপার স্ট্রাকচার, যিনি প্রশ্ন করেছিলেন, ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কোর সিস্টেম অ্যান্ড ইনস্টিটিউশন দ্যাট সাপোর্ট ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, নর্মাল কাজ। প্রোভাইড দ্য ফাউন্ডেশন ফর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, বাংলাদেশ ব্যাংক, পেমেন্ট সিস্টেম, সুইফট, এনপিএসবি, আরটিজিএস, এগুলি সব ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচারের কাজ। সুপারস্ট্রাকচারও আছে, সেটা হচ্ছে ইনস্টিটিউশনস অ্যান্ড সার্ভিস বিল্ড অন দ্য ইনফ্রাস্ট্রাকচার টু ডেলিভার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, অর্থাৎ এইটার কাজগুলিকে এক্সটার্নালাইজ করার জন্য যেই স্পেসিফিক সিস্টেমটা কাজ করে সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল সুপারস্ট্রাকচার। তাহলে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের উপর বেস করে ফাইন্যান্সিয়াল সুপারস্ট্রাকচার গঠিত। ডিরেক্টলি ইন্টারলিঙ্কড উইথ কনজিউমার্স অ্যান্ড বিজনেস, কমার্শিয়াল ব্যাংক অন্যান্য জায়গা হচ্ছে ফাইন্যান্সিয়াল সুপারস্ট্রাকচারের এক্সাম্পল। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ফাইন্যান্স, ডিরেক্ট ফাইন্যান্স আমরা এটা পড়েছি মডিউল 3-এ। ডিরেক্ট ফাইন্যান্স হচ্ছে বড়োয়ার রেজ ফান্ড ডিরেক্টলি ফ্রম সেভার উইদাউট ইন্টারমিডিয়ারি, এখানে ইন্টারমিডিয়ারি থাকে না, মানে ব্যাংক থাকে না। আর ইনডিরেক্ট ফাইন্যান্স হচ্ছে ব্যাংক থাকে। এটা নিয়ে আমাদের একটা ব্রড কোয়েশ্চেন ছিল, কোন ফাইন্যান্সিংটা কাস্টমার বেশি পছন্দ করে, সেখানে আমরা জানি যে ইনডিরেক্ট ফাইন্যান্সটা বেশি পছন্দ করে। সিকিউরিটি বা নন সিকিউরিটি মার্কেট, সিকিউরিটি মার্কেট হচ্ছে যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটং এক্সচেঞ্জে শেয়ার বাইসেল করা হয়। আর নন সিকিউরিটি মার্কেট হচ্ছে যেখানে সাধারণত কারেন্সি বাইসেল করা হয়। ওপেন অ্যান্ড নেগোশিয়েবল মার্কেট, এগুলি লেস ইম্পর্টেন্ট, আপনাদের আছে পরীক্ষায় বা বইতে আছে সেজন্য দেওয়া, কারণ ছোট নোট তো কোথা থেকে দেয় সেটা আমরা নিজেরাও জানি না। ওপেন মার্কেট মানে হচ্ছে মার্কেট আর সিকিউরিটিজ অ্যাসেট আর ট্রেডেড পাবলিকলি। আর নেগোশিয়েবল মার্কেট হচ্ছে পাবলিকলি যেখানে সেল হয় না, বাই সেল হয় একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। পারফেক্ট অ্যান্ড ইফিশিয়েন্ট মার্কেট, পারফেক্ট মার্কেট হচ্ছে হাইপোথেটিক্যাল মার্কেট হোয়ার দ্য অল পার্টিসিপেন্টস হ্যাভ কমপ্লিট ইনফরমেশন, আসলে লিগালি ওটা পাওয়া যায় না। আর ইফিশিয়েন্ট মার্কেট হচ্ছে, ইফিশিয়েন্ট মার্কেট হ্যাজ প্রাইস রিফ্লেক্ট অ্যাভেলেবল ইনফরমেশন কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি। তাহলে এটা হচ্ছে মিজানির মার্কেট, এটা কখনো পাওয়া যায় না। আর ইফিশিয়েন্ট মার্কেট হচ্ছে যেখানে মার্কেটে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর বেস করে প্রাইসটা ঠিক হয়। ইন্টারেস্ট রেট ভার্সেস রিটার্ন, ইন্টারেস্ট রেট হচ্ছে দ্য কস্ট, যেটা ফান্ডের জন্য যে ইন্টারেস্ট রেটটা পাই, আর রিটার্ন হচ্ছে কোনো একটা জায়গায় ইনভেস্ট করলে সেটার আমরা ব্যাক যা পাই। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কোটেশন, এটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট ছিল, বাট আপনারা যেটা পড়বেন, আপনার লোকাল কারেন্সির সাথে লোকাল কারেন্সিটা যখন ডিনোমিনেটেড হয়, এটাকে মানে এইভাবে বলে, ফরেন কারেন্সিটা যখন একক থাকে, লোকাল কারেন্সিটা যখন ডিনোমিনেটেড থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট কোটেশন। যেমন 1 USD সমান বিডিটি 115 টাকা। আবার লোকাল কারেন্সিটা যখন একক হয়, ফরেন কারেন্সিটা যখন ডিনোমিনেটেড হয়, তখন সেটাকে আমরা বলি ইনডিরেক্ট কোটেশন। পুল অ্যান্ড কনভার্সন ফান্ড আমরা এটা আলোচনা করে আসছি। কমন ভার্সেস প্রেফারেন্স শেয়ার, এটা দুই ধরনের শেয়ারের কথা বলা হয়। কমন শেয়ারটা হয় যদি কোম্পানি দেউলিয়া হয়, তাহলে কমন শেয়ারের ক্ষেত্রে ইকুইটি রিপ্রেজেন্টিং ওনারশিপ ইন এ কোম্পানি। আর প্রেফারেন্স শেয়ার ইকুইটি উইথ এ ফিক্সড ডিভিডেন্ড বাট লিমিটেড টু নন ভোটিং রাইটস। প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে নন ভোটিং রাইটসটা থাকে,
বাট কোনো কারণে যদি কোম্পানি দেউলিয়া হয় তাহলে প্রেফারেন্স শেয়ারের লিকুইডিটিটা আগে ম্যাচ করতে হয়, কমন ইকুইটির লিকুইডিটিটা পরে ম্যাচ করলে হয়। সালাম ভার্সেস প্যারালাল সালাম, এটা শরিয়া বেস ব্যাংকিং এর পার্ট। সালাম হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টের মাধ্যমে আমি আসলে আনপ্রোডাক্টিভ, এখনো প্রোডাক্ট হয় নাই এই জায়গাগুলিতে আমি ইনভেস্ট করতে পারি, যেমন আমের মুকুল দেখে আম বাগান কিনে নেওয়া, এটা হচ্ছে সালাম কন্ট্রাক্ট। আর প্যারালাল সালাম হচ্ছে এই সালাম কন্ট্রাক্টের উপর বেস করে আপনি যখন যখন নতুন সালাম ক্রিয়েট করেন তখন সেটাকে প্যারালাল সালাম বলা হয়। তারপরে সালামের ক্ষেত্রে ফার্মারের ফসল এখন উৎপাদিত হয়নি, ফসলে ইনভেস্ট করা, এটা সালামের উদাহরণ এখানে দিয়েছি যেটা। ইস্তিসনা, প্যারালাল ইস্তিসনা হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট বাই করার জন্য আমরা যেই কন্ট্রাক্টটা করি সেটা হচ্ছে ইস্তিসনা। ধরেন আপনি একটা খাট, একটা বাড়ি, একটা ফ্ল্যাট কিনেছেন, আপনি এটাকে কাস্টমাইজ করেছেন, এটা ইস্তিসনার মধ্যে পড়বে। প্যারালাল ইস্তিসনা, ইস্তিসনার উপর বেস করে আপনি যে নতুন কন্ট্রাক্ট করেন সেটাকে প্যারালাল ইস্তিসনা বলা হয়। ইন্টারেস্ট ভার্সেস রিবা, ইসলামী ব্যাংকিং এর দুইটা পার্ট। ইন্টারেস্ট হচ্ছে কনভেনশনাল পার্ট, আর ইসলামিক এটা মানে আহ, যেটাকে ইসলামিক ভাষায় রিবা বলা হয়, কস্ট অফ বোরিং মানি অর রিটার্ন অন ডিপোজিট ইন কনভেনশনাল ফাইন্যান্স, রিবা প্রহিবিটেড। এই ইন্টারেস্টটাকেই আরবি ভাষায় রিবা বলা হয়, যেটা ইসলামী ব্যাংকগুলি মানে প্রহিবিটেড করেছে। কনভেনশনাল ভার্সেস ইসলামী ব্যাংক, কনভেনশনাল ব্যাংকে শরিয়া নিয়ম নীতি পরিচালিত হয় না, ইসলামী ব্যাংকে সেই নিয়ম নীতি পরিচালিত হয়। সুকুক অ্যান্ড বন্ড, সুকুক হচ্ছে শরিয়া কমপ্লায়েন্ট একটা ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট যেটা ওনারশিপ মেনটেন করে, ওনারশিপ পাওয়া যায়। আর বন্ডে ওনারশিপ পাওয়া যায় না, বন্ডে শুধু আমি ইন্টারেস্ট পাই, মানে এটা হচ্ছে একটা ডেট ইনস্ট্রুমেন্ট বলা হয়। এই জন্য সুকুক এবং বন্ড পার্থক্য আসতে পারে কিন্তু। সুকুকে আপনি মালিক হন, মালিক হয়ে সেখান থেকে যে প্রফিটটা আসে সেটার একটা অংশ পান। বন্ডে এরকম মালিক হন না, বন্ডে আপনি যেটাকে ইনভেস্ট করেন সেটার উপর একটা নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পান। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। সো এমএফএস এর ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট, ডিফারেন্স ইজ কাভার্ড। নেক্সট ক্লাসে, অর্থাৎ আগামীকালকে সকালে আমাদের যে ক্লাস, সেখানে আমরা ম্যাথটুকু আলোচনা করব, কেস স্টাডি নিয়ে আলোচনা করব। বাংলা শিটগুলি আমরা বলেছি বরাবরই বাংলা শিটটা আমরা দিচ্ছি না, অনেকে এখনো বলছেন যে ভাই বাংলা শিটটা দেন। আসলে বাংলা শিটটা এমএফএস এ আপনাদের এইগুলি বাংলা শিট প্রপার ওয়েতে এক্সিকিউশনটা পাওয়া যায় না, মানে এগুলি সঠিক রিডিং ম্যাটেরিয়ালস আসলে পাওয়া যায় না। মানে হ্যাঁ, বাংলা করার জন্য যেটা করতে হয় এটা হয়তো আমি লিখে লিখে করতে পারবো, কিন্তু ওই টাইম কনভার্ট করে লেখা আর এই ওয়ার্ডগুলি প্রপার ওয়েতে আসেও না। সেজন্য বাংলাটাকে এমএফএস আমি শুরু থেকেই ডিসরিগার্ড করে আসছি। ম্যাথটা তারপরে শর্ট নোট পাঠ্যকের এই শিটটা আমি বাংলা প্রোভাইড করেছি আপনাদের অন রিকোয়েস্টে, সাজেশনটা দিয়েছি। আর কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে প্লিজ লেট মি নো। আমরা শেষ করব ক্লাস। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। যারা ক্লাসে জয়েন করতে পারেন নাই টাইম টাইম বারের জন্য, প্লিজ রেকর্ডিংটা আমি এখনই ইনস্টল করছি, রেকর্ডিংটা আপনারা শুনে নেবেন।